আমরা মনে হয় রেকর্ডিং শুরু হয়েছে। ধন্যবাদ। জাবিন, শুনতে পাচ্ছ না? জি স্যার, জি স্যার। থ্যাংক ইউ। ফুল স্ক্রিন যদি শেয়ার দেই। জি স্যার, একটু স্ক্রিন শেয়ার। So please welcome our today's keynote speaker, Muhammad Asaduzzaman Jabin. You probably know Muhammad Asaduzzaman Jabin. He's one of our brilliant students from ICT 12 batch. Currently, স্যার he 11 বাজছে। oh, you are 11, sorry. স্যার, জি স্যার। 11th batch. So currently he is a PhD candidate in electrical and computer engineering at the University of Georgia, USA. His specialization is in deep learning, video understanding, and large language models, LLMs. So he's passionate about developing innovative solution in medical imaging, pattern recognition, and trustworthy AI. So lots of few more informations and more informations are available on his profile. So please be invited to visit his profile at your availability. So let us go ahead and hand over to our honorable keynote speaker, Muhammad Asaduzzaman Jabin. Jabin, please, over to you. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে ধন্যবাদ এত সকালবেলা আসার জন্য কষ্ট করে। আহ, আমি আশা করতেছি ইনশাল্লাহ এই সেশনটা অনেক মানে ফ্রুটফুল হবে আপনাদের জন্য, আপনাদের জীবনের জন্য একটা নতুন অভিজ্ঞতার জন্য ফ্রুটফুল হবে। স্যার আমাকে দায়িত্ব দিছে, এই সেশনটার দায়িত্ব দিছে যে এলএলএম সম্পর্কে বা মেশিন লার্নিং সম্পর্কে একটু ডিপ আন্ডারস্ট্যান্ডিং বা রিসার্চ পার্সপেক্টিভ থেকে একটু এক্সপ্লেন করার জন্য। তো আমিও আর কি অনেকদিন যাবত ইউনিভার্সিটিতে কাউকে দেখা হয় না, স্যারকে অনেকদিন পরে দেখলাম, মানে আমার স্মৃতিগুলো মনে পড়তেছে, অনেক মানে জল জল করতেছে আর কি। তো সব আপনাদেরকে দেখে খুব প্রাণবন্ত লাগতেছে আর কি আমার। আহ, আহ, মনে হচ্ছে যে আমি গতকালকে এখানে ছিলাম, এরকম মনে হচ্ছে আর কি। তো চলেন শুরু করি। আমি আসলে এখন এই মুহূর্তে পিএইচডি ফাইনাল ইয়ার বলা যায়, শেষের দিকেই মোটামুটি। স্যার একটু কনফার্ম করেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ফুল স্ক্রিন। ইন্ট্রো টু জেন এআই, রিসার্চ বেসিক টু এজেন্ট এআই, জি। আহ, তো এটা দেখতে পাচ্ছি আমরা। স্যার, জি, স্যারের সাথে যেভাবে কথা হয়েছে আমাদের, আমার যেভাবে কথা হয়েছে, তো ওইভাবে যে স্যারের ল্যাব পুরোটাই আইওটি এবং নেটওয়ার্ক সিকিউরিটি ল্যাব। এই বিষয়ে আমার জ্ঞান খুবই কম, বাট যেহেতু সবকিছু এখন এআই দিয়ে ব্লেন্ড হয়ে যাচ্ছে, সো পার্সোনাল বা কোনো আলাদাভাবে এখন কোনো মেজর এভাবে এক্সিস্ট করে না। ওয়ার্ল্ড ওয়াইড ইউএসএ তেও এক্সিস্ট করে না। আমার অনেক ফ্রেন্ড আছে যারা কম্পিউটার সায়েন্সে আছে এখন, মানে আন্ডারগ্রেড করছে কম্পিউটার সায়েন্সে, মাস্টার্স করছে কম্পিউটার সায়েন্সে, পিএইচডিও করতেছে কম্পিউটার সায়েন্সে, বাট তার ল্যাব বায়োলজি ল্যাব, জেনোমিক্স ল্যাব। সেখানে সে জিনোম সিকোয়েন্স করতেছে একটা ব্যাকটেরিয়ার বা একটা ভাইরাসের, যেটা ধরেন কোভিড-19 আলফা ভ্যারিয়েন্টের একটা জিনোম আসছে, ধরেন 200 GB একটা ডেটা। তো ওই 200 GB একটা ডেটা প্রসেস করার ক্যাপাবিলিটি তো বায়োলজির মানুষের নাই। সো এটা তখন আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে যে এটা করে দাও, 2 বছরের ফান্ড অথবা 5 বছরের ফান্ড, এনআইএইচ এর $2 মিলিয়ন ফান্ড, এরকম আর কি। তো এটা করে দিতে হবে। তো আপনি যদি ওই মুহূর্তে রাইট অফ দ্য মোমেন্ট আপনি জাস্ট এলএলএম ডেলিভারিটা ঠিক মতো রাখতে পারেন, তার মানে ওই ল্যাবে আপনার পিএইচডি হয়ে যাবে। এইটাই গিয়ে মানে টাইমিং এবং প্লেস খুবই ইম্পর্টেন্ট জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। আমি বলবো আমার ক্ষেত্রে এটা কাজ করছে। আপনি যে এটা দরকার, মার্কেটে এটা দরকার, ওইটা ওই মোমেন্টে এবং ওই প্লেস জায়গা মতো সেট করতে পারলে আপনি আপনি আসলে
মানে আপনাকে তাকাইতে হবে না। আর আল্লাহ তো আছেই, আপনি দোয়া করবেন, আল্লাহ ইনশাল্লাহ করে দিবে। তো চলেন, এখানে কিছু আমার সম্পর্কে ডিটেল ছিল আর স্যার অলরেডি বলে দিছে, তো কোনো দরকার নাই। জাস্ট আমি ফাইনাল ইয়ার পিএইচডি স্টুডেন্ট, শেষ হয়ে যাওয়ার কথা। হয়তো দোয়া করবেন, যদি চাকরি বাকরি একটা হয় তাইলে হয়তো গ্রাজুয়েশন খুব তাড়াতাড়ি নেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। তো চলেন, আজকে আমরা শিখব যে আপনি যে ফিল্ডে থাকেন, আপনাকে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল জানতে হবে। এই জানার মিনিংটা গত বছর যখন চ্যাট জিপিটি আসছে তখন ছিল যে প্রম্পটিং করতে পারি কিনা, আমি হচ্ছে গিয়ে কমান্ড দিতে পারি কিনা। কিন্তু এখন চাচ্ছে যে প্রম্পটিং করলে হবে না, আমার এখন মডেলকে আর্কিটেকচার ওয়াইজ আমি মডিফাই করতে পারি কিনা, ফ্যাব্রিকেট করতে পারি কিনা, সেই স্কিলটা এখন আসতেছে এবং চাচ্ছে, সবাই চাচ্ছে। এবং তো এই স্কিলটা আসলে আপনারা যদি একটু মানে চোখ কান খোলা রাখেন তাইলে হচ্ছে আপনাদের জন্য সহজ হবে। তো আমাদের এজেন্ডা আজকে যে আমরা বেসিক্যাল এলএম থেকে কিভাবে এজেন্টিক এআই এর দিকে আসতেছে। তো প্রথমে আসছে যে নর্মাল মেশিন লার্নিং বা স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং বা ক্লাসিক্যাল মেশিন লার্নিং। তারপরে আসছে যে ডিপ লার্নিং, আরেকটু অ্যাডভান্স। তারপরে আসছে যে ধরেন কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, এই জিনিসগুলো আসছে। তারপরে আসছে যে একটু একটু করে যে অল্প জেনারেটিভ এআই অল্প আসছে, যে জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক, এই টাইপের জিনিসপত্র আসছে। তারপরে 2022-এ বা 2023-এর দিকে হচ্ছে চ্যাট জিপিটি, যখন জিপিটি মডেল আসছে তখন চলে আসছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এরপরে এখন মাঝখানে 24 সালে ছিল হচ্ছে মাল্টি মডাল এলএলএম। মানে 23 সালে ছিল যে চ্যাট জিপিটি জাস্ট টেক্সট নিতে পারতো, টেক্সট থেকে বলতে পারতো। এটা হচ্ছে ইনিউ মডেল, মানে একটাই ইনপুট নিতে পারে, এই জন্য হচ্ছে ইনিউ মডেল এলএলএম। পরে আছে মাল্টি মডেল, যেমন চ্যাট জিপিটি 4 ভার্সন 4.0 অথবা 4.0, এই ভার্সনগুলো হচ্ছে মাল্টি মডেল। এই বছরে যেটা হট টপিক সেটা হচ্ছে এজেন্টিক এআই। মানে হচ্ছে আম, আপনার কাছে এখন অনেকগুলা গুটি আছে, প্রত্যেকটা গুটি হলো একটা এলএলএম, এবং প্রত্যেকটা এলএলএম দরকার যে সুপার ইন্টেলিজেন্স একটা মডেল। সো সুপার ইন্টেলিজেন্স মডেল যদি আপনাকে পাইতে হয় বা করতে হয় তাহলে আপনাকে মাল্টিপল এলএলএম লাগবে, এবং মাল্টিপল এলএলএম কে আপনাকে কন্ট্রোল করতে পারতে হবে। তো ওই জিনিসটাই হচ্ছে গিয়ে এখন এই মুহূর্তে হট টপিক, 2025-এর হট টপিক চলতেছে, এটা হচ্ছে এজেন্টিক এআই। যেখানে আপনি একটা কন্ট্রোলার এলএলএম থাকবে, যে অনেকগুলা এলএলএম এর মাস্টার হবে এবং সবাইকে কমান্ড দিবে, কন্ট্রোল করবে। এইটাই মূল বিষয়। আর এই স্লাইডে যা কিছু দেখাবো, অল কার্টেসি গোস টু ইউনিভার্সিটি অফ জর্জিয়া, গুগল, চ্যাট জিপিটি এবং অ্যামাজনের কিছু স্লাইড ছিল, কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ইউজিএ, এবং আমার অ্যাডভাইজার ডক্টর টিয়ান মিংলুই। এখানে একটা দেখাচ্ছে যে এই যে অ্যাবস্ট্রাক্ট ডালি মডেল দিয়ে একটা অ্যাবস্ট্রাক্ট আর্ট, এই ধরনের আর্ট অনেক, পিকাসোর অনেক অ্যাবস্ট্রাক্ট আর্ট আছে, এগুলো এখন ইজিলি জেনারেট করা যায়। তো লাস্ট ইয়ার পর্যন্ত, এখন আরো আরো ফাইন টিউন হয়ে গেছে, আরো সুন্দর হয় আর কি। তো ফান ফ্যাক্ট কিছু দিয়ে শুরু করি, জাস্ট জাস্ট স্পাইস আনার জন্য আমাদের আজকের সেশনে। এখানে দেখেন যে গত বছর নোবেল পুরস্কারগুলো দেখেন, কম্পিউটার সায়েন্সে কোনো নোবেল পুরস্কার নাই। আহ, কিন্তু কম্পিউটার সায়েন্সে মানুষ ফিজিক্স থেকে নোবেল পুরস্কার পাচ্ছে, যে যে হফিফাই, জেফ্রি হিন্টন, ওনারা ওনারা ফিজিক্স থেকে নোবেল পুরস্কার পাইছে মেশিন লার্নিং এর প্রবলেম সলভ করার জন্য। তারপর কেমিস্ট্রিটা দেখেন, কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পাইছে 3 জন, প্রত্যেকেই প্রোটিনের স্ট্রাকচার প্রিডিকশন করছে, এটা একটা মেশিন লার্নিং এর প্রবলেম। কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন, এটাও একটা ডেটা 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 অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্সের প্রবলেম। সো মানে কম্পিউটার সায়েন্স গত বছর চ্যাট জিপিটি আসার পরে সব ফিল্ড দখল করে ফেলছে। ম্যাথমেটিক্স এর কিছু অংশ আমি দেখছি, ওইটাতেও মেশিন লার্নিং এর আছে। সো আপনাদের জন্য জব অপেক্ষা করতেছে, আপনি যদি একটু স্কিলফুল হন তাহলে অ্যামাজনে $265,000 আপনি হচ্ছে গিয়ে ইয়ারলি স্যালারি জব অফার করতেছে। এটা হচ্ছে এখন মানে অ্যাভারেজ, এর চেয়ে আরো হাই আছে, 365-ও যাইতে পারে। তো মোটামুটি 30 লাখ টাকার মান্থলি স্যালারির জব আপনার জন্য অপেক্ষা করতেছে, যদি শুধু এলএলএম আর এজেন্টিক এআই আপনি যদি একটু একটু ডিপলি জেনে থাকেন, তাহলেই আপনার জন্য সহজ হবে আর কি। তো চলেন আর একটু সামনে আগাই। তো বেসিকটা, যারা হচ্ছে একদমই কোনোদিন এলএলএম মানে মেশিন লার্নিং মডেল কোনোদিন দেখেন নাই বা লার্ন করেন নাই, তাদের পার্সপেক্টিভটাকে একটু দেখে আসি। এই যে এখানে দেখেন যে প্রথমে আপনাকে জানতে হবে প্রোগ্রামিং আর মেশিন লার্নিং এর ডিফারেন্সটা কোথায় হচ্ছে। তো
তো এখানে দেখেন যে আমি একটা মাল্টিপ্লিকেশন অপারেশন করছি, এখানে ইনপুট দেওয়া আছে 2 এখানে আমি অ্যান্সার জিজ্ঞাসা করছি যে অ্যান্সার কত হইতে পারে। এটা আপনি জানেন যে অ্যান্সার 4 হবে। আচ্ছা, এবার হচ্ছে আপনাকে এর ধরনের 10,000 আমি ডেটা দিব, আপনাকে বলতে হবে যে আউটপুট কি। আপনি অবশ্যই পারবেন, আপনি জাস্ট এটা পাইথনের কোড লিখবেন অথবা C++ এর কোড লিখবেন, হয়ে যাবে। আপনি 10,000 ইনপুট দেন আর 1 লাখ ইনপুট দেন, একই জিনিস। এবার প্রশ্ন হচ্ছে যে আমার কাছে ইনপুট আছে 2 দুইটা সংখ্যা, এবং হচ্ছে একটা একটা আউটপুট আছে 4। আমাকে বলতে হবে এখানে অপারেশনটা কি। তো এখানে অবভিয়াসলি আপনি হচ্ছে যোগ অথবা গুণ এরকম ভাববেন। এবার দেখেন নেক্সট একটা ইনপুট দিলাম আপনাকে, এবার হচ্ছে গিয়ে দেখেন আউটপুট হচ্ছে 6। এইবার আপনি শিওর হয়ে গেছেন, এবার কিন্তু যোগ না, এবার কিন্তু হবে গুণ। তার মানে কি, প্রথম ইনপুটটা দেখার পরে আপনার ডাউট ছিল যোগ হইতে পারে অথবা গুণ হইতে পারে, বাট এখানে আসার পরে আপনার হয়ে গেছে যে এটা নিশ্চিতভাবে গুণ বোঝা যাচ্ছে। এবার তার মানে কি, একটা ইনপুট আসার পরে আরেকটা ইনপুট দেওয়ার পরে আপনি নতুন করে কিছু লার্ন করলেন যে আমি প্যাটার্ন বুঝতে পারছি, আমি প্যাটার্নটা ধরতে পারছি। এই জিনিসটাই মেশিনকে যদি আমি শেখাই, তখনই সেটা মেশিন লার্নিং হয়ে যাবে। তাহলে কনসেপ্টটা কি দাঁড়াইলো যে আহ, এইখানে কি অপারেশন হবে সেটা মেশিন খুঁজে বের করবে। আমার কাছে ইনপুট থাকবে, আমার কাছে আউটপুট থাকবে, বাট প্যাটার্নটা আমি জানি না। সেটা অনেক কমপ্লেক্স হইতে পারে, এত সিম্পল হবে না মেশিন লার্নিং এর প্রবলেমের সলিউশন। যেমন ধরেন জিনোম সিকোয়েন্সের একটা কিছু বের করতে চান, তখন তো আপনি জানবেন না যে এটা কোন প্রাণী থেকে ইভলিউশন হয়েছে বা কোথা থেকে আসছে, এটা কি ভাইরাল ইনফেক্টেড কিনা, এটা তো আপনি জানতে পারবেন না। তো এই প্যাটার্নটা বের করার জন্যই আমাদের তখন মেশিন লার্নিং এর ইভলিউশনটা হয়েছে। আস্তে 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 এখন জেনারেটিভ এআই আসছে, এলএলএম, এখন এজেন্টিক এআই আসতেছে, সামনে সুপার ইন্টেলিজেন্স আসবে আর কি। সো এজিআই মানে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এরপরে সুপার ইন্টেলিজেন্স। তো এই ঘটনাটা ঘটতেছে। তো এই মানে সিম্পল ওয়ার্ডে বলতে চাই যে ডেটা আছে আমার কাছে, প্রোগ্রাম করে দিচ্ছি, তখন এটা কম্পিউটার প্রোগ্রামিং এর কাজ। বাট মেশিন লার্নিং যখন বলবো, তখন আমার কাছে ডেটা আছে, আউটপুট আছে, আমার লজিকটা কি, প্যাটার্নটা কি সেটা বের করতে হবে। তখন আমি সেখানে মেশিন লার্নিং অ্যাপ্লাই করবো আর কি। এইটাই মূল বিষয়। তো নেক্সট স্লাইডে দেখেন যে আমাকে মেশিন লার্নিং কাজ করতে হলে আমার অবশ্যই ডেটা থাকবে। তো ডেটার ডেটার প্যাটার্ন ধরতে পারা আমার মূল বিষয়। আহ, এই তো তো ডেটার প্যাটার্ন খুঁজতে হলে আপনাকে প্রথমে ডেটাটা প্লট করে দেখতে হবে, বা আপনার যদি দেখার ভিজুয়ালাইজ করার অপশন রাখতে হবে। তো ভিজুয়ালাইজ এখানে আমি একটা করে দেখাচ্ছি যে এখানে অনেক প্রজাতির প্রাণী আছে, এখানে বিড়াল আছে, মাছ আছে, এখানে কুকুর আছে। তো আমি কিভাবে চিন্তা করব, একটা মেশিন লার্নিং এ আমার ডেটা আসছে, আমি তো জানি না মেশিন লার্নিং করবো না কি করবো, আমার কাছে জাস্ট ডেটা আসছে। এখন আমাকে চিন্তা করার প্রসেসটা কি, প্রসেসটা হবে যে ডেটা ভিজুয়ালাইজ করো। সবার আগে ডেটা দেখো, ডেটার ফিচার দেখো। এখানে এর লেজ আছে, এর পাখনা আছে, এর দাঁত আছে, এর হচ্ছে কান আছে, এরকম ভিজুয়ালাইজ করো। তো ভিজুয়ালাইজ করতে হলে, করার পরেও যদি না বুঝতে পারি, তখন যদি বুঝতে পারি তাহলে সেইটাকে আমি গাইড করব। তখন সেটাকে সুপারভাইজ মেশিন লার্নিং বলে। মানে হচ্ছে লেবেল করব, লেবেল করা মানে হচ্ছে এদের যেহেতু লেজ আছে, এরা হয়তো একই ক্লাসের, এদের যেহেতু পাখনা আছে, এরা হয়তো একই ক্লাসে। এইভাবে আমি মেশিনকে শিখাবো যে এরা একই গ্রুপের। আর যদি আমি না ধরতে পারি, ধরুন জিনোম সিকোয়েন্সের ডেটা না ধরতে পারি, তখন আনসুপারভাইজ করব, আমি কিছু জানি না, আমি আমার একটা প্রসেস আছে, সেই প্রসেস ফলো করব। মডেল বলে দিবে যে এরা এরা কিরকম, এরা এরা একই ধরনের কিনা। মডেল একটা প্রিডিকশন করবে, কিন্তু এই প্রিডিকশনটা অনেক মানে হবে, মানে অ্যাকুরেসি অনেক কম হবে। কিন্তু অ্যাকুরেসি কম হইলেও সেটা 60%-এর মতো হইলেও কিন্তু এনাফ, কারণ একটা ভাইরাস, ব্যাকটেরিয়ার বা হচ্ছে এই ধরনের বিগ ডেটার যখন আলাপ হবে, তখন ছোটখাটো একটা গ্রুপ করতে পারাও বিরাট ব্যাপার। তো সেই অংশে হচ্ছে গিয়ে আমাদের আনসুপারভাইজ মেশিন লার্নিং এর কাজ লাগে। আর সো সুপারভাইজার মধ্যে আবার আমি ভাগ করতে পারি ইচ্ছা করলে, যে আমার যদি কোনো ক্যাটাগরিতে ভাগ করা যায়, তখন সেটাকে ক্লাসিফিকেশনের প্রবলেম বলে। যেমন হচ্ছে ক্লাস 0, ক্লাস 1, আপনি এভাবে অ্যাসাইন করতে পারেন যে এটা ক্যাট, এটা ধরেন অ্যাকুরিয়ামের মাছ, এটা কুকুর, এটা হচ্ছে সামুদ্রিক মাছ, এভাবে ক্লাস বাই ক্লাস ভাগ করতে পারেন। কিন্তু এটাকে নাম্বার অফ ক্লাস আপনাকে ডিফাইন করে দিতে হবে।
সো তখন এই এই কারণে এটা সুপারভাইজ হয়ে গেল এবং ক্লাসিফিকেশনে প্রবলেম হয়ে গেল। যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা কন্টিনিউয়াস কোন একটা ভেরিয়েবল বা কন্টিনিউয়াস একটা উচ্চতা হিসাব করতে হয়, তখন সেটাকে রিগ্রেশনের প্রবলেম বলে। আচ্ছা, এরপরে হচ্ছে মাঝখানে ভাইয়া কিছু নাই, মাঝখানে ভাইয়া কিছু আছে, কারণ হচ্ছে এই সুপারভাইজ করতে অনেক মানে ম্যান পাওয়ার লাগে, অনেক কস্ট হয়, এবং এমপ্লয়ি আপনাকে বেতন দিতে হবে, আপনাকে ইয়ে কিনতে হবে, সিস্টেম কিনতে হবে, এগুলো আসলে কস্টলি এবং টাইম কনজিউমিং। তো সবাই চিন্তা করে যে না, আমি টাইম কনজিউমিং, এত কনজিউম করতে চাই না, আবার হচ্ছে আহ, এত সময় দিতে চাই না লেভেল বা গাইড করার জন্য। তখন মাঝখানে একটা আছে যে আমি একটা বিগ ডেটার একটা পোর্শন, সেকশন আমি সিলেক্ট করব, সেই সেকশনকে আমি হচ্ছে ইয়ে করব, লেবেল করব বা গাইড করব মডেলকে শেখানোর জন্য। তারপরে বাকি অংশ, বিগ চাঙ্ক বাকি থাকবে। বিগ চাঙ্ক হচ্ছে সেই ছোট চাঙ্কের যে লার্নিং পাইছি, সেই লার্নিং দিয়ে আমি সেটাকে অ্যাপ্লাই করাবো। তখন সেটাকে সেমি সুপারভাইজ বলে। যখন আমার অনেক ডেটা থাকবে কিন্তু কিছু অংশ আমি লেবেল করে প্রসেসটা চালু করব। তো এরকম করে করে মাল্টিপল ইটারেশন করতে করতে একসময় আপনার মানে পুরো ডেটাটাই শিখে যাবে। কারণ আহ, একটা বিগ চাং বাকি আছে, কিন্তু একটা ছোট চাং থেকে শুরু করে সেই ছোট চাং দিয়ে আমি হচ্ছে গিয়া পরের অংশ বা বিগ চাং থেকে অংশ অংশ নিয়ে নিয়ে আমি লার্ন করায় করে পুরো ডেটার প্যাটার্নটা বের করে ফেলবো। তখন হচ্ছে আমি বুঝতে পারবো ওয়েদার এটা ভাইরাস, ব্যাকটেরিয়া, যে কোনো কিছু হইতে পারে। তো এইটার সাথে একটা মিল আছে, আমাদের এলএলএম এর একটা মিল আছে। মিলটা কি, ধরেন এইখানে দেখেন যে আপনি এখানে দেখেন যে আপনি হচ্ছে গিয়ে একটা এখানে টেক্সট দিছি, এখানে একটা সেন্টিমেন্ট বুঝতে হবে যে একটা টেক্সটের মধ্যে সেটাকে কি ইমোশন প্রকাশ করতেছে, সেই ইমোশনটা বুঝতে হবে সেটা পজিটিভ না নেগেটিভ। এই যে পজিটিভ নেগেটিভ, আপনি কোনো একটা লেবেলিং করতে পারতেছেন বা একটা নাম দিতে পারতেছেন, যে পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল, এরকম নাম দিতে পারতেছেন। সেই নাম দেওয়াটাও কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ভাষায় ক্লাসিফিকেশনের প্রবলেম বলা যায়। তো এই যে ক্লাসিফিকেশন প্রবলেম বলা যাচ্ছে, এই এই কনসেপ্টটা থেকে আস্তে ধীরে ধীরে ইভলিউট হতে হতে আমাদের এলএলএম বা চ্যাট জিপিটির এইগুলা এগুলা কিন্তু ডেভেলপ করছে। বাট এটা আসছে কিন্তু এই সুপারভাইজ থেকেই। তো যেহেতু এই ক্লাস অ্যাসাইন করতে পারতেছেন 0 1, 0 মানে পজিটিভ নেগেটিভ, সো এইভাবে আপনি হাজার হাজার হিউম্যান ইমোশন আপনি ধরেন যে সাইকোলজিস্ট বা ওদেরকে দিয়ে, সাইকিয়াট্রিস্ট তাদেরকে দিয়ে আপনি হচ্ছে লেবেলিং করাইছেন একটা টেক্সট বা একটা কোরাস, আপনি পুরাটা লেভেলিং করায় এরপরে হচ্ছে মডেলকে শিখাইছেন, আস্তে 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 শিখাইছেন। যে চ্যাট জিপিটি 2016 সালে বিল্ড করা শুরু হয়েছে এবং দুইটা 2022-এ শেষ হয়েছে। আপনি দেখেন 6 7 বছর লাগছে হচ্ছে এটা পুরাটা ডেভেলপ করতে। তো যখন 16 সালে চ্যাট জিপিটি ওপেন এআই শুরু হয়েছে, তখন সে $1 বিলিয়ন-এরও কোম্পানি ছিল না। মানে সে বিলো প্রফিটে চলতেছিল, কারণ তার কোনো প্রোডাক্ট ছিল না। তো এই যে একটা তারা মানে একটা সাইলেন্টলি কাজ কাজ করে গেছে। তো এই কারণেই আসছে আর কি, কোভিড এর মাঝখানে যখন অফ হয়ে গেছে, তো এটা শুরু হয়েছে আর কি। সো নেক্সট কনসেপ্টে যাই। এখন হচ্ছে আপনি ধরেন ডেটা বুঝে গেছেন, সব বুঝে গেছেন, ভিজুয়ালাইজও করে ফেলছেন, এখন আমি কোন মডেল নিব এটা আমি বুঝতেছি না। ওকে, চলেন দেখে আসি। যদি নিউমেরিক ডেটা হয়, তাহলে আপনি যদি ক্যাটাগরিক্যাল মানে ক্লাস এখানে 1 2 3 আকারে ভাগ করতে পারেন বা বিভিন্ন টাইপ আকারে ভাগ করতে পারেন, তখন সেটাকে ক্লাসিফিকেশনের মডেল নেবেন। যতগুলা ক্লাসিফিকেশন মডেল আছে সবগুলা ট্রাই করে দেখবেন আপনি। আপনি যদি হচ্ছে গিয়ে এমন কোনো ভেরিয়েবল থাকে যেটাকে আপনি ডিস্ট্রিবিউশনে প্রকাশ করতে পারেন, যেমন এই যে ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, এটাকে আপনি একটা পোলারাইজ করতে পারেন। মানে লিটারেসি দিক থেকে, যে লেফটের দিকে মানে কম লিটারেসি, রাইটের দিকে হচ্ছে বেশি লিটারেসি, এরকম করতে পারেন। তখন এটাকে অর্ডিনাল ভেরিয়েবল বলে। তো অর্ডিনাল ভেরিয়েবলকে অবশ্যই রিগ্রেশন মডেল দিয়ে চেক করাইতে হয়। আর নিউমেরিক্যাল, আর যদি অন্য কোনো কিছু থাকে, যেমন হাউস প্রাইস, একটা বছরে বাসা ভাড়া কত, এরকম টাইপের কিছু একটা থাকে, তাহলে অবশ্যই সেটা রিগ্রেশন হবে। এবার চলেন যে নর্মালি কি করি আমরা। ধরেন নোড বাই নোড কানেক্টেড থাকে, প্রথমে নিয়ম হচ্ছে যে আমাদের ভেরিয়েবলে ইনপুট কয়টা থাকে। এখানে একটা 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 ডেটা সেট নিলাম, এখানে ভেরিয়েবল আছে 3টা: এজ, জেন্ডার অ্যান্ড লেভেল, এডুকেশন লেভেল। সো আপনি কি প্রিডিক্ট করতে চান, সেটা হচ্ছে আউটপুট ভেরিয়েবল। আমি প্রিডিক্ট করতে যাই ধরেন যে তারা কি মেল না ফিমেল, তাহলে এটা হচ্ছে আউটপুট ভেরিয়েবল, এখানে চলে আসবে। আর বাকি দুইটা হচ্ছে ইনপুট ভেরিয়েবল। তার মানে কি, তার মানে ইনপুটের নোট থাকবে 2টা, তাহলে ইনপুটের নোট হবে 2টা, কারণ এই দুইটা হচ্ছে ইনপুট ভেরিয়েবল। এখানে ভুল আছে যে আমি র্যান্ডমলি একটা জাস্ট মডেল পেস্ট করে নিয়েছি গুগল থেকে, বাট এই এই ডেটা সেট অনুসারে এখানে নোড হইতে হবে ইনপুট লেয়ারে 2টা।
এবং আউটপুট লেয়ারে একটা, যে এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। আর মাঝখানে হিডেন লেয়ার আপনি হচ্ছে র্যান্ডমলি ট্রাই করে 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 নিবেন। সো এই ট্রাই করে করে যে নিবেন, তখন লার্ন করে করে আপনি একটা হচ্ছে লোকাল মিনিমা বের করবেন। লোকাল মিনিমা পয়েন্টটাই হচ্ছে লোয়েস্ট লস। যে লোয়েস্ট লস, সেই জায়গাটাতে আপনার থামার চিন্তা করতে হবে, এবং সেইখানে আপনি অ্যাকুরেসি চেক করবেন, দেখবেন যে এটা 90-র কাছাকাছি হয় কিনা। সেটাই আপনার মেইন গোল। তো চলেন এবার, আপনি বেসিক মেশিন লার্নিং এর কিছু কনসেপ্ট বুঝে গেছেন। আপনি বুঝে গেছেন যে এই মেশিন লার্নিং সুপারভাইজ অংশটাই মডিফাই হয়ে এলএলএম হয়েছে, এটা টেক্সট আকারে হয়েছে। এখন আমাকে শিখতে হবে কিভাবে টেক্সটটা প্রসেস করব, কারণ আমি তো হচ্ছে নিউমেরিক্যাল এতক্ষণ বুঝাইলাম, কিন্তু টেক্সটটা তো কোনো নাম্বার না, টেক্সটটাকে তো নাম্বারে প্রকাশ করা যাচ্ছে না। তো এই জিনিসটা প্রসেস করে নিতে হবে। তো এই পার্টটাকেই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ স্পেশালাইজ ভাবে শেখানো হয়। সো এই জেনারেটিভ এআই লাইফ সাইকেল হচ্ছে এইটা। আপনি যদি যে কোনো মডেল, প্রোডাক্ট লেভেল হোক, ইউনিভার্সিটি লেভেল হোক, রিসার্চের হোক, যেখানেই করেন, আপনাকে এই 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 এর মধ্যে থাকতে হবে। তো প্রথমে হচ্ছে যে আমাদের ইউজ কেসগুলো কি কি, কারণ মডেল ট্রেন করানো অনেক কস্টলি, মডেলের জন্য মানুষ হায়ার করা তারা অনেক কস্টলি, অনেক টাইম লাগে এবং অনেক কিছু বিগ ডেটা হ্যান্ডেল করতে হয়। সো ইউজ কেসটা অনেক শক্তিশালী হইতে হবে, ইউজ কেসটা রিজনটা অনেক হইতে হবে। আহ, যেমন ইকোনমিক ভ্যালু থাকতে হবে, ন্যাশনাল ইন্টারেস্ট থাকতে পারলে ভালো। তারপরে হচ্ছে ফিউচার থাকতে হবে, যে সেটা এমন কোনো প্রবলেম সলভ করতেছে যেটা অনেক সিরিয়াস একটা ম্যাটার। এই ধরনের হইলে খুব বেটার হয়। আহ, তো চলেন কি কি ইউজ কেস থাকতে পারে। তো চলেন এই বছরের ট্রেন্ডটা দেখে আসি, জেনারেটিভ এআই কি কি ধরনের ট্রেন্ডে মানুষজন কাজ করতেছে, তারা কি কি চিন্তা করতেছে। সো ট্রেন্ডটাকে আমি এরকম, আমি একটা নাম দিছি নিজের মতো করে, ABCD। এটা হচ্ছে জেনারেটিভ এআই ট্রেন্ড। এর মধ্যে যে কোনো একটা যদি কাজ করেন আপনি সাকসেস, মানে এটা হচ্ছে মুখস্থ আমার মনে হয়। তো এক নম্বরে হচ্ছে যে জেনারেটিভ এআই এর মানে এআই অ্যান্ড অটোমেশন, আপনি কোনো কিছু অটোমেট করতে পারতেছেন। ধরেন আগে একটা সামারি লিখতাম, সেই সামারিটা বারবার এডিট করতাম, এখন যে চ্যাট জিপিটি বলে দিলে যে এটা আমার একটু ফ্লুয়েন্ট করে দাও, এটা আমার হচ্ছে করে দাও, তো এই যে সামারিটা করে দিছি, এটা অটোমেট করে ফেলছি। তো এই অটোমেট যদি কোনো কিছু দিয়ে করতে পারেন তাহলে সফল। এখন আপনি ধরেন আপনি শেক্সপিয়ারের একটা বুক লিখতে চান বা এই ধরনের, তাহলে আপনি সেটা অটোমেট করতে পারলেই হইলো। তো এই যে এইটা অটোমেট করবেন, এই অটোমেটটা কিন্তু যে এখন যে এক্সিস্টিং মডেল আছে তারা সাপোর্ট দিতে পারবে না, আপনার মতো মডিফাই করে নিতে হবে। তার মানে আপনি যে ফিল্ডেই কাজ করেন না, আপনাকে জেনারেটিভ এআই এর মডেল লেভেলের মডিফিকেশন বুঝতে হবে। এই মডেল লেভেলের মডিফিকেশন যে ফিল্ডেই থাকেন, কম্পিউটার সায়েন্স হয়ে হইলেই এটা করতে হবে, শিখতে হবে। এটা অনেকটা ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের মতো হয়ে গেছে এখন। আপনি শুনবেন যে এনভিডিআর সিইও উনি বলছে যে অ্যালগোরিদম ডাটা স্ট্রাকচারের যুগ চলে গেছে। এখন হচ্ছে গিয়ে তুমি মডেল এডিট করতে পারো কিনা, মডেল বানাইতে পারো কিনা, একটা একটা এলএলএম মডেল কি আমি স্ক্র্যাচ থেকে লিখতে পারি কিনা, এই নলেজটা আস্তে আস্তে ইভলভ হইতেছে। ওইটা যে অকার্যকর হয়ে গেছে এমন না, ওই ব্রেনটা আমার শিফট করাইতে হবে, ওই নলেজটা আমাকে, স্কিল সেটটা আমাকে শিফট করাইতে হবে। বাট এইটা আস্তে আস্তে হচ্ছে। চায়নাতে হচ্ছে স্কুল লেভেলে, ক্লাস 5 লেভেলে এখন সরাসরি এলএলএম মডেল কিভাবে লিখতে হয়, ট্রেন করাইতে হয়, পুরাটা শেখানো হয়। ইউএসএ তো শুরু করছে, ডোনাল্ড ট্রাম্প শুরু করছে স্কুল লেভেলে, হয়তো আগামী বছর অ্যাপ্লাই হবে। তো এআই, এ এ দিয়ে এরপরে বায়োটেক, বায়োটেকের অনেক কাজ হচ্ছে। রিসেন্টলি অনেক ভাইরাস, ব্যাকটেরিয়া, এই ধরনের মানে ফ্লু ইনফেকশন, এগুলো অনেক খুব কার্যকরী। অনেক অনেক রোগ আছে যেগুলা আনকিউরেবল, ওইগুলাতে আপনি জাস্ট ডেটা নিয়ে এসে এলএলএম কে বলে দেন যে আমি তো প্যাটার্ন এতদিন ধরতে পারি নাই, আনসলভেবল ছিল, তুমি এখন সলভ করে দাও। তাইলেই হচ্ছে গিয়ে আপনি হয়তো নেক্সট ইয়ার নোবেল পুরস্কারও পাইতে পারেন। তারপর সে ক্রিপ্টোর হচ্ছে সিকিউরিটির অনেক বেশি, ব্লক চেইনের অনেক সিকিউরিটির আগে ছিল যে আনব্রোকেবল, মানে ব্লক চেইন গুলা, ব্লক চেইনে হ্যাক করা যাইতো না এতদিন পর্যন্ত। এখন হচ্ছে এলএলএম সে ফাঁক খুঁজে বের করতে পারতেছে, সে গ্যাপ খুঁজে বের করতে পারতেছে। তো সেই জায়গায় আপনাকে একটু কাজ করার অনেক অপশন তৈরি হচ্ছে আর কি এখন। অবশ্যই বিগ ডেটা আসতেছে, নতুন নতুন অনেক ডেটা আসতেছে, প্যাটার্ন আসতেছে। আইওটিতে কাজ আছে, নেটওয়ার্ক সিকিউরিটিতে অনেক কাজ আছে, কিভাবে ভালনারেবিলিটি চেক করাইতে হয়। এতদিন আমাদের হ্যাকার হায়ার করতে হইতো, মানে হোয়াইট হ্যাট হ্যাকার হায়ার করতাম, সেই হ্যাকার বসে 5 দিন ধরে সে পুরা কোড বাই কোড দেখতো, পুরো ওয়েবসাইটটা পড়ে পড়ে দেখতো। কারণ সে একজন হিউম্যান, তার ভুল হইতে পারে, সে তার ঘুম ধরতে পারে, সে টায়ার্ড থাকতে পারে, তখন মিস হয়ে যাবে। সো এখন এআই এটা করে দিচ্ছে।
অনেক স্টার্ট আপ আসতেছে ইদানিং কালে। একটা একটা ভেঞ্চার ক্যাপিটাল আছে ইউএসএ তে, ওয়াই কম্বিনেটর বলে। তার দায়িত্ব হচ্ছে সে খালি স্টার্ট আপ মানে প্রডিউস করে। তার কাছে আপনি ফান্ডের জন্য অ্যাপ্লাই করলে আপনার ফান্ড দিয়ে দিবে, ধরেন 20-30 হাজার $50,000 ফান্ড দিয়ে দিবে আপনি প্রোডাক্ট বানানোর জন্য, যে ব্লক চেইনের একটা ভালনারেবিলিটি ইয়ে করব, আমাদের ইথারিয়ামের একটা কিছু করতে চাই, আমি একটা কোম্পানি দিচ্ছি, আপনি আমার টাকা দেন, তো উনি আপনার টাকা দিবে। আপনি যদি কনভিন্স করতে পারেন শুধু যে আমার এখানে ইঞ্জিনিয়ার আছে, সে এরকম লিখতে পারে, স্ক্র্যাচ থেকে লিখে সে এটা তৈরি করতে পারে, এরকম প্রমাণ করতে পারলে আপনার $50,000 দিয়ে দিবে ওই কম্বিনেটর। সো আপনার রাস্তা এখন খোলা। আর হচ্ছে অবশ্যই ইভি সেক্টর, মানে এনার্জি সেক্টর অথবা ইলেকট্রিক গাড়ি বা এই জাতীয় সেক্টরগুলোতে অটোনোমাস ড্রাইভিং এ এখন মানে হিউজ হিউজ ইম্প্যাক্ট। কিছুদিন আগে টেসলা রোবো ট্যাক্সি বের করছে উবারের কম্পিটিটর হিসেবে। টেক্সাসে অলরেডি এটা চলতেছে। সো মার্কেট এখন মানে পাগল হয়ে গেছে এআই ইঞ্জিনিয়ারের জন্য, পাইতেছে না এআই ইঞ্জিনিয়ার। এটাই হচ্ছে মূল বিষয়। তো এই এনএলপির অনেক ইউজ কেস আপনি অলরেডি জানেন। একটু জাস্ট আলোচনা করে দিচ্ছি যে কন্টেন্ট ক্রিয়েশন আপনি ইউটিউবিং করতে পারেন, ডেটা অ্যানালাইসিস করাইতে পারেন, ট্রান্সলেশনে এখন ইউজ করতে, এখন কেউ গুগল ট্রান্সলেট ইউজ করে না, ইন্টারাক্টিভ চ্যাটবট হিসেবে আপনি নিজের চ্যাটবট বানাতে পারেন। তারপরে হচ্ছে পার্সোনালাইজ লার্নিং এর জন্য যে আপনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চ্যাট জিপিটি কে একটা কমান্ড দিয়ে দিয়ে রাখতে পারেন যে তুমি এই ধরনের কমান্ড দিলে তুমি হচ্ছে আমাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে গাইড করবা। তারপরে রাইটিং এর জন্য অনেকে ইউজ করে, এখন অনেক বই লেখার জন্য ইউজ করে। কোড জেনারেশন এটা এটা একটা ভালো ভালো দিক যে ধরেন C++ এর কোড বেস পুরোটা আমি পাইথনে কনভার্ট করতাম, তাহলে আমাকে লাখ লাখ টাকার এআই ইঞ্জিনিয়ার বা হচ্ছে কোডিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করতে হতো, এখন লাগতেছে না। তো এই মার্কেট রিসার্চ এটাও আপনি করতে পারেন বিজনেসদের জন্য, যে আহ, তার বিজনেসের স্টক মার্কেটের কিরকম অবস্থা বা ভবিষ্যতে প্রেডিক্ট করা যায় কিনা, এরকম এগুলোতে আপনি ইম্প্যাক্ট করাইতে পারেন। তো সবার জন্য এখন ইদানিং কালে দেখা যাচ্ছে হার্ভার্ড বিজনেস স্কুলেও এলএলএম এর বেসিক গুলা শেখানো হচ্ছে, মানে বিজনেস স্কুলেও পাইথন শেখানো হচ্ছে। তো যারা এখন কম্পিউটার সায়েন্সে আছেন তারা তারা কিন্তু এখন হুমকির মুখে যে আমি তো আজকাল কম্পিউটারের সার্টিফিকেটটা আছে, তাহলে আমার হয়ে যাবে, এরকম না। কিন্তু আপনাকে কিন্তু হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে এখন। তো চলেন তো কোথা থেকে শুরু করবো ভাইয়া? প্রশ্ন হচ্ছে আসলে অনেস্টলি এলএলএম এবং এজেন্ট এআই এর যে মানে ইন্টারনেটে যে মানে অবস্থা, সেই অবস্থাটা এখনো গোছানো হয়নি যে কোনো কোনো একটা মানে আউটলাইন দেখে যে আমি W3 স্কুল পুরাটা ফলো করলেই হয়ে যাবে, এরকম না আর কি। মানে স্ক্যাটার্ড অবস্থায় আছে, তো আপনাকে গুছাইতে হবে। তো যারা একটু আগাইতে যাচ্ছেন তারা এই যে অগোছালো জিনিসকে নিয়ে কাজ করলেই হচ্ছে আপনার সাকসেস, এটাই আমি বোঝাতে চাচ্ছি। তো বই আছে 4-5টা বই, আমি জাস্ট ছবি দিয়ে রাখছি, আপনারা একটু স্লাইডটা দিয়ে দিব, আপনারা একটু দেখে নিয়েন। যদি নীলক্ষেতে পাওয়া যায় বইটা, নিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করলে আপনি উত্তর পাওয়া যাবেন অনেক কিছুই। এখানে ওই ইউটিউবে কিছু অ্যামাজনের ইঞ্জিনিয়ার তারা ছোট ছোট প্রজেক্ট শেখার জন্য করে, যেমন হচ্ছে এই যে এআই সামারাইজার। আপনি এআই দিয়ে সামারাইজার একটা চ্যাটবট বানাইলেন যা শেখার জন্য, যাতে আপনি এমএল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে অ্যাপ্লাই করলে আপনি বলতে পারেন যে আচ্ছা আমি আমি তো এই 10টা প্রজেক্ট করছি, এখানে দেওয়া আছে, ওনার নামটা ইউটিউবে সার্চ করলে পাওয়া যান। এই 6টা লেকচার আমি খুঁজে বের করছি অনেক কষ্ট করে। এমআইটির একটা লেকচার আছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে, স্ট্যানফোর্ডের একটা আছে, জেনারেটিভ এআই এর একটা আছে, মিশিগানের মনে হয় একটা। এরকম এই 6টা লেকচার একটু নামগুলা ইউটিউবে সার্চ করলে এরকম হয়তো থাম্বনেল খুঁজে পাইলেই বুঝে যাবেন ওইটাই। তো এইগুলো একটু স্পেসিফিক ভাবে প্রজেক্ট ধরে ধরে যদি আপনি শিখেন, হয় আপনার জন্য ভালো হবে। একটা প্রজেক্ট টার্গেট করেন যে আমি এইটা বানাইতে চাই এলএলএম দিয়ে, আমি কি করব এবং শুরু থেকে করব আর কি, এইটাই হচ্ছে গোল। তাইলেই হয়ে যাবে আর কি। ওই একটা শিখতে গেলে সব হচ্ছে তখন আপনার একটা ফ্রেমওয়ার্কে পড়ে যাবে। সামনে আমি আরো এক্সপ্লেন করব যে ফ্রেমওয়ার্ক গুলা কিভাবে করা যায়। বাট হচ্ছে এখানে রোড ম্যাপটা আমি একটা রোড ম্যাপ আপনাদের জন্য দিলাম, আপনার চয়েস, বাট আপনি এরকম দেখতে পারেন। তো যাদের বেসিক নলেজ আছে তারা ওই যে এই মডেলগুলো একটু দেখতে পারেন। এগুলো হচ্ছে আর্লি চ্যাট জিপিটির মডেলগুলা, যে চ্যাট জিপিটি আসার ঠিক 2-3 বছর আগে এগুলা পাবলিশ হয়েছে। তার মানে এগুলা থেকে বলিউড হয়েই জিপিটি মডেলটা আসছে আর কি।
তো এইগুলো হচ্ছে লেনেট, অ্যালেক্সনেট। অ্যালেক্সনেট 2013-তে পাবলিশ হয়েছে। এইটা হওয়ার পরেই মানে ওপেন এআই মানে স্যাম অল্টম্যান মানে বুঝতে পারছে যে আছে কিছু আছে এটার মধ্যে। তো অ্যালেক্সনেট অনেক বিখ্যাত, রেজনেট অনেক বিখ্যাত, এগুলো একটু দেখবেন। প্র্যাকটিস হিসেবে আপনি দেখতে পারেন যে এই সাইফার 10 ডেটা সেট দিয়ে আপনি হচ্ছে এই অ্যালেক্সনেট দিয়ে একটু ক্লাসিফিকেশন করতে পারেন কিনা, এটা একটা টাস্ক হিসেবে রাখতে পারেন। তারপরে হচ্ছে এলএলএম এর মেইন জিনিস, যে জিনিসটার কারণে এলএলএম সেটা হচ্ছে অ্যাটেনশন মেকানিজম, আমি সামনে দেখাবো। সেইটা যদি আপনি বুঝে ফেলেন তাইলে আপনি যে কোনো এলএলএম বানাইতে পারবেন, এবং কিভাবে আসলে ইভালুয়েট করাইতে হবে মানে ম্যাচ করাইতে হবে সেটা আপনি ধরতে পারবেন। তারপর আসে পজিশনাল এনকোডিং, তারপর ভিআইটি মানে ভিশন ট্রান্সফর্মার কিভাবে কাজ করে, এই জিনিসটা একটু ভাইয়া ভালো করে, হ্যাঁ। তার মানে এটা হচ্ছে এই এলএক্স নেটের নেক্সট ভ্যারিয়েন্টটা। এরপরের ভ্যারিয়েন্টটাই জিপিটির ভ্যারিয়েন্ট, যেটা হচ্ছে জিপিটি 2.0, সেইটাই। তাহলে ভিআইটি দিয়ে আপনি কি মানে পার্থক্য ধরতে পারেন কিনা, ক্লাসিফিকেশন করতে পারেন কি একটু দেখেন। তারপরে হচ্ছে এই যে ডাটা এফিসিয়েন্ট ভ্যারিয়েন্ট, মানে ভিআইটি অনেক বড়, অনেক মেমোরি লাগতে পারে, আপনি কি কোনোভাবে এটাকে মেমোরি এফিসিয়েন্ট বানাইতে পারেন কিনা, এরকম একটা মডেল আছে। তারপর সোয়াইন ট্রান্সফর্মার একটু দেখতে পারেন। এরপরে আসতেছে ভাইয়া এনকোডার। এনকোডার যেটা হচ্ছে এলএলএম এর সর সরায়া যে শুরু হয়েছে, এই এনকোডার দিয়ে এটা শুরু হয়েছে। তো এনকোডারের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো ক্লিপ। আপনি জাস্ট সেটা দেখবেন, আমি এগুলো এক্সপ্লেন করবো নেক্সট কয়েকটা স্লাইডে, বাট নামগুলো শুধু দেখে নেন যে আমি নামটা শুনছি, এটাই এনাফ। এরপরে হচ্ছে যে ভাইয়া 5 নাম্বার স্টেপে হচ্ছে এইবার বড় বড় মডেল আসছে, যেগুলোর জন্য মানে যেগুলো অনেক বড় কাজ করতে পারে। তাইলে সাইড প্রজেক্ট হিসেবে এখান থেকে আপনি কি করতে পারেন, যদি আপনি আগের স্লাইড কমপ্লিট করে ফেলছেন তাহলে এখন কি করতে পারেন যে ইমেজ ক্লাসিফিকেশন ভিআইটি দিয়ে করতে পারেন কিনা। তারপর হচ্ছে একটা এনকোডার বলছি, ব্লিপ এনকোডার, কি আপনি ক্যাপশনিং করতে পারেন, যে ধরেন আপনাকে একটা ছবি দিলাম, এটা কি মানুষের ছবি, এটা কি হচ্ছে বই, এটা কি স্পেসিফিক কোনো একটা বই, এটা কি অ্যামাজনের প্রোডাক্ট, এটা কি আইফোন, এরকম আর কি। তাহলে সে কি ক্যাটাগরাইজ করে নাম লিখতে পারে কিনা, মানে জাস্ট ডিটেক্ট করতে পারে এরকম না, অলরেডি টেক্সটে রিপ্লাই দিতে পারে কিনা, সেইটাই ক্যাপশনিং বলতেছি। সেটা ব্লিপ দিয়ে করা যায়, এখানে আছে। আর এরপরে হচ্ছে ভিশন কোশ্চেন অ্যান্সার, মানে একটা ছবি দিলে ছবি এক্সপ্লেন করতে পারে কিনা, ছবির মধ্যে কে আছে, ছবির মধ্যে কি কোনো ক্রাইম হয়েছে কিনা, এই ধরনের আর কি। তারপরে হচ্ছে অবশ্যই একটা যদি চ্যাটবট বানাইতে পারেন সবচেয়ে বেস্ট হয়। আহ, আর ইদানিং কালে ডিপসিক তো আসছেই, সো নো রিস্ক। মানে ডিপসিক হচ্ছে গিয়ে চ্যাট জিপিটির ইয়েটা ভেঙে দিছে, কমরটা ভেঙে দিছে, যে মনোপলিটা নাই এখন ইউএস এর হাতে। চায়না এলএলএম মডেলে অনেক আগায় গেছে, মিনিমাম 5 থেকে 10 বছর আগায় গেছে ইউএস এর থেকে, জেনারেটিভ এআই এজেন্টিক ইয়ে স্পেসে। তো চলেন এইবার হচ্ছে আপনি ইউজ কেস গুলা বুঝছেন, যে আমি এবিসিডি এর মধ্যে যে কোনো একটা দিয়ে কাজ করলে হয়তো কাজ হইতে পারে। তো এখন তাইলে আপনি আমাদের উম, সম্মানিত স্যার, উনি উনি হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে কাজ করে। এখন নেটওয়ার্ক সিকিউরিটি ডাজেন্ট ম্যাটার, কিন্তু এই গ্রুপে একজন থাকা চাই যে হচ্ছে এলএলএম কে মডিফাই করতে পারে। তাইলে হচ্ছে গিয়ে আপনি হয়তো একটা ভালনারেবিলিটি ডিটেকশন এলএলএম বানাইতে পারেন, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা রিকগনিশন পাবে। বা একটা এপিআই বানাই দিলাম, সেটা $2 করে চার্জ করলো, একটা ইনকাম সোর্সও জেনারেট হয়ে গেল, এরকম টাইপের আর কি। তো এখন প্রত্যেকটা কোম্পানি চাইতেছে তারা এপিআই এপিআই বানায় রাখবে এবং সেই সার্ভিসটা দিবে, কিছু মিনিমাম চার্জ করবে, ইনকামও হয়ে গেল, রেকগনিশন হয়ে গেল, একটা স্কিল সেট প্রকাশ করারও একটা মাধ্যম হয়ে গেল আর কি। তো চলেন এবার ডিফাইন ইউজ কেস গুলো বোঝা শেষ, এবার হচ্ছে চলেন যে আমি এবার কি করব, মডেল সিলেক্ট কিভাবে করব, আমি কি প্রি ট্রেন করবো নাকি ফাইন ট্রেন করবো, এগুলো নিয়ে একটু ডিটেল দেখি চলেন। আচ্ছা, তো অনেক অনেক ইয়ে আসছে, স্টার্ট আপ অনেক চলে আসছে, চ্যাট জিপিটি, ক্লড, ডালি, এগুলো আপনারা চিনেন অলরেডি, জেমিনাই, এগুলো অনেক চলে আসছে। তো এই প্রত্যেকটা জিনিসেই একটা কিছু জেনারেট করতে পারে, তার মানে সে একটা কন্টেন্ট জেনারেট করতে পারে। এই জন্যই তাকে জেনারেটিভ এআই বলা হয়, সে জেনারেট করতে পারে দেখেই তাকে জেনারেটিভ এআই বলে। আচ্ছা, এদের ব্যাকগ্রাউন্ড যে থাকে, এদের ব্যাকগ্রাউন্ডে মানে ব্যাক এন্ডে মেরুদণ্ড হিসেবে কি আছে, একটা মডেল থাকে, সে হচ্ছে মেরুদণ্ড, সে হচ্ছে মাস্টার, মানে সে সবকিছু কন্ট্রোল করে, অনেকটা ব্রেনের মতো। এই জিনিসটাকে ফাউন্ডেশন মডেল বলে। তো প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা ফাউন্ডেশন মডেল আছে। চ্যাট জিপিটির ফাউন্ডেশন মডেলের নাম জিপিটি, মেটার যেটা আছে সেটা লামা,
ঠিক আছে, জেমিনাই ও GPT 3.0 অথবা 4.0, তারা একটা মডেলের পুরো কোড নিছে এক জায়গা থেকে, ওপেন সোর্স থেকে নিয়ে এসে তারা নিজের মতো মডিফাই করছে, করে তার মতো করে একটা প্রোডাক্ট বানাইছে, বাট ফাউন্ডেশন মডেলটা ওইটাই রয়েছে। তো এখানে আমি একটা, এখানে অনেকগুলো সার্কেল দেওয়া আছে, আপনি দেখেন, এই দিয়ে আসলে সাইজ বোঝাচ্ছি যে কোন মডেলটা কত বড় ছিল। তো বার্ট মডেল আছে, এটা দেখতেছেন ছোট, প্ল্যান্টিফাই একটু ছোট, প্লাম আসছে, লামা আসছে, এটা ফেসবুকের জিপিটি, এটা ধরেন যে আরেকটু বড়, ব্লুম একটু বড়। তো বুঝতে পারতেছেন এদের প্যারামিটার সাইজ বড়, মানে হচ্ছে যে আমরা যেটা বলি এত বিলিয়ন প্যারামিটার মানে করতে পারে, মানে নিউজ আর্টিকেলে আপনি এগুলো শুনবেন যে এই মডেল এত বিলিয়ন প্যারামিটার প্রসেস করতে পারে, এই করতে পারে, সে করতে পারে। এই হচ্ছে গিয়ে ওই আলাপ, যে এটা কতটুকু মেমোরি আছে। এই বড় সাইজে বোঝাচ্ছি সে কতটুকু ইন্টেলিজেন্স বা যা শিখে তা কতটুকু মেমোরিতে রাখে এবং তার মেমোরি কত বড়। তো সেটাই আসলে ইয়ে হিসাব। তো এখন প্রশ্ন হলো যে তাহলে ডেটাটা কি? ডেটাটা হইতে পারে টেক্সট, ডেটাটা হইতে পারে ইমেজ, ডেটাটা হইতে পারে ভিডিও, ডেটাটা হইতে পারে অডিও। সো এই এই কয়টা অপশন আছে আমার কাছে। সো আমি একটা মডেল চাই যেটা সব কিছু প্রসেস করতে পারে, তখনই হচ্ছে ঝামেলা হয়ে যাবে। কারণ হচ্ছে একটা মডেল এক বিষয়ে এক্সপার্ট, সে শুধু টেক্সট করতে পারে, যেমন লামা শুধু টেক্সটে এক্সপার্ট। যে কোনো কিছু দিবেন, লামা ধরেন যে একদম সুন্দর করে লিখে দিবে, কারণ লামা ফেসবুকের মডেল। আমরা যে প্রতিদিন চ্যাট করি ফেসবুকে, এইটা সব ডেটা নিয়ে যায়, লামা নিয়ে হচ্ছে সে ট্রেন করে, এই কারণে লামা টেক্সটে অনেক ভালো। তারপরে জিপিটি ধরেন ওভারঅল ভালো, জিপিটি হচ্ছে তার সবই আছে, সব গুণই অল্প অল্প আছে, অলরাউন্ডার, কিন্তু টপ অফ দা ইয়ে না। টপ অফ দা হইতে হইলে তাকে স্পেশালি একটা স্পেসিফিক ডাটার উপরে ভালো করে ট্রেন করাইলে সে হচ্ছে একটা বিষয়ে এক্সপার্ট হইতো। তো সবাই এখন চাচ্ছে যে এমন একটা মডেল বানাবো যেটা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, যে যে সব ডেটা করতে পারে, সব ডেটা প্রসেস করতে পারে মানুষের মতো। মানুষ যেরকম পারে, যে সে শুনতে পারে, বলতে পারে, দেখতে পারে, একই সাথে প্রসেস করতে পারে এবং একই সাথে অ্যানালিসিস করতে পারে। তো ওই রকম চাচ্ছে। তো ওইটা যে চাচ্ছে, এই এই ভ্যারিয়েশনটাই আসলে এজেন্টিক এর দিকে নিয়ে যাচ্ছে। তো চলেন সামনে আগাই। তো কেন এটার ইয়ে হয়েছে, এটা একটা হিস্ট্রি জাস্ট একটা একটা করে দেখাই। একটা মডেল আসছিল এলিজা 1967-এ, 1997 এলএসটিএম আসছে। তারপর 2010-এ যে কোর একটা এনএলপি আসছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ছোট্ট একটা প্যাকেজ আসছিল। তারপর গুগল ব্রেইন 2011 সালে সে তারা হচ্ছে কিছু একটা করার চেষ্টা করছে। তারপরে এই যে 2017-তে যে মূল জিনিসটা এলএলএম এর যে যে বিল্ডিং ব্লকটা মিসিং ছিল, মানে এলএক্স নেটে, সেই বিল্ডিং ব্লকটা 2017 সালে ভেঙে দিছে গুগল। গুগলের একজন এমপ্লয়ি, সে ভেঙে দেওয়ার পরের থেকেই হচ্ছে গিয়ে শিওর হয়ে গেছে যে চ্যাট জিপিটি আসতেছে। তো GPT 3 মডেল 2020-এ চলে আসছে। তো এর মাঝখানে এনভিডিয়া বড়লোক হয়ে গেছে, কারণ হচ্ছে এতদিন পর্যন্ত ডেটা ছিল না, বা ঠিক মতো, এখন ডেটা আছে, মডেল প্রসেস করার মতো প্রসেসিং পাওয়ার ছিল না দেখে মডেল ডেভেলপ করতে পারতেছিল না। এর মাঝখানে মানে 2011-র দিকে এনভিডিয়া বুঝতে পারছে যে তারা যদি জিপিইউ বানাইতে পারে তাহলে তারা বড়লোক। তো এখন এই জন্য এনভিডিয়া এখন ওয়ার্ল্ডের সবচেয়ে সবচেয়ে ভ্যালুয়েবল কোম্পানি। এনভিডিয়া যদি ধ্বংস হয়ে যায় তাহলে ওয়ার্ল্ড এখন এমটি হয়ে যাবে, চলবে না আর কি। তো এই যে একটা কোশ্চেন আর কি, যেটা আমি অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছি অল্প করে, বা জাস্ট জিজ্ঞেস করতেছি যে চ্যাট জিপিটি কেন 22-এ আসলো বা এরকম কিছু। কারণ হচ্ছে ডেটা ছিল না ঠিক মতো আগে। তো এলএক্স নেট 2013-তে আসছে, আসে আসে এতগুলো ট্রেনিং ডেটা সেট দিয়ে গেছে। তো এইটা হেল্প করছে। এরপর এনভিডিয়া জিপিইউ বানানো শুরু করেছে 15-র দিকে, দুইটা ম্যাচ করছে, ডেটাও আছে, জিপিইউ আছে, এইবার খেলা শুরু। এটা হচ্ছে মূল বিষয়। তো এই যে অ্যামাউন্ট অফ ডেটা যত বাড়বে, পারফরমেন্স তত বাড়বে ধীরে ধীরে। এখন আপনার চ্যাটের ডেটা, আপনার এই ইউটিউব সার্চের ডেটা, আপনার হচ্ছে গিয়ে দৈনন্দিন যত ডেটা আছে, সব কোম্পানি হচ্ছে ফ্রিতে দেয়, জিমেল, গুগল ম্যাপও ফ্রিতে দেয়, সব আপনার ডেটা ইউজ করে আর হচ্ছে মডেল ট্রেন করে, এই কাজই করে। তো এই হচ্ছে মূল বিষয়। তাহলে আমাদের একটা ফাউন্ডেশন মডেল, আমি বুঝতে পারছি যে প্রত্যেক মডেলের একটা ফাউন্ডেশন, এলএলএম এর একটা ফাউন্ডেশন মডেল আছে। সো আপনি হচ্ছে গিয়ে যখন কোনো মডেল নিয়ে কাজ করবেন, আপনি ফাউন্ডেশন মডেলটা খেয়াল করবেন, সেই ফাউন্ডেশন মডেলের এক্সপার্টিসটা কি। সেটা যদি আপনি ধরতে পারেন যে সে টেক্সট এক্সপার্ট, তাহলে আপনার ডেটা যদি টেক্সট হয়, তাহলে আপনি ওই সেই ফাউন্ডেশন মডেলটা নেবেন, নিলেই আপনার জন্য বেটার হবে। তাহলে আপনাকে কম ট্রেন করতে হবে, এটাই লজিক। আচ্ছা, এরপরে হচ্ছে যে এবার আমি তো ভাইয়া আমি ফাউন্ডেশন মডেল বুঝি, এখন হচ্ছে আমার নিজের ডেটা আছে, আমার নিজের ডেটার জন্য আমি একটা মানে এলএলএম বানাইতে চাই, যে আমার ডেটা এবং আমার এই টাইপের ডেটা ধরনের জন্য সে আসলে মানে ইফেক্টিভ একটা প্রোডাক্ট হইতে পারে বা একটা
আইডিয়া হইতে পারে, সলভ করতে হবে, তাহলে এইখানে তিনটা জিনিস লাগবে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং লাগবে, ওই ফাউন্ডেশন মডেলটাকে ফাইন টিউন করতে হবে এবং অ্যালাইন করাইতে হবে। তো চলেন এই বিষয়ে একটু দেখে আসি কি কি করে। তো এখানে কিছু কনসেপ্ট আছে, জাস্ট টার্মিনোলজি গুলো মনে রাখেন, যে আপনি মডেলে কিছু দিলে সেটাকে প্রম্পট বলে, প্রম্পট। আচ্ছা, আর হচ্ছে মডেল থেকে যেটা আউটপুট আসে সেটাকে কমপ্লিশন বলে। এইটা হচ্ছে মূল বিষয়। এখানে আপনাকে এই এলএলএম কে সুপারভাইজ করাইতে হবে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা প্রসেস করতে হবে, কনটেক্সট অ্যাওয়ারনেসটা আনতে হবে, এবং ইথিক্যাল অ্যাওয়ারনেসটা ইদানিং কালে শুরু হয়েছে, যে ইথিক্যাল এআই, ডেটা লিক হয় এরকম কিছু একটা, এই কারণে ইথিক্যাল এআইটা আসতেছে। আচ্ছা, এইবার হচ্ছে আহ, আহ, এই যে আমি শিখাচ্ছি, এইটার একটা নাম আছে, এটা জাস্ট বলে যে আপনি যদি কিছুই না দেন তখন এটাকে জিরো শট ইনফারেন্স বলে, মানে ফাউন্ডেশন মডেলের উপরে আমি জিজ্ঞেস করে নিচ্ছি। এটা কখন করে, যখন হচ্ছে ফার্স্ট টাইম আপনি হচ্ছে একটা ফাউন্ডেশন মডেল ডাউনলোড করছেন হাগিং ফেস থেকে অথবা গিটহাব থেকে বা কোনো জায়গা থেকে। এখন আমি জাস্ট চেক করবো আমার ডেটার উপরে এই ফাউন্ডেশন মডেলটা কেমন পারফর্ম করে। আমি ব্লাইন্ডলি তারে হচ্ছে জিজ্ঞেস করব, অনেকটা ইন্টারভিউর মতো ব্লাইন্ডলি জিজ্ঞেস করব। সে যদি উত্তর দিতে পারে তাহলে সে পাস, এরকম টাইপের। তো সে আগে থেকে কিছু জানে না, আমার ডেটা সম্পর্কে কোনোদিন সে শুনে নাই, এইরকম কেসে এই যে এটাকে জিরো শর্ট ইনফারেন্স বলে। এরপরে যদি দেখেন যে সে আসলে জিরো শট ইনফারেন্সে পারফর্ম ভালো করে না, তাহলে আপনি সিঙ্গেল শট বা ওয়ান শট ইনফারেন্স দিতে পারেন। যে একটা এক্সাম্পল দিব, এই ধরনের নেক্সট টাইম কোনো ডেটা আসলে তুমি বলতে পারবা কিনা। এটা হচ্ছে ওয়ান শট ইনফারেন্স। আর মাল্টি শট ইনফারেন্স হচ্ছে যে কমপক্ষে পাঁচটা এক্সাম্পল দিব একই টাইপের, একটা নির্দিষ্ট টাইপের জন্য আমি পাঁচটা করে এক্সাম্পল দিয়ে তার শিখাবো। যদি সে মানে কারেক্টলি বলতে পারে প্রত্যেকবার, তাহলে আমার এই মডেলকে ফাইন টিউন করানোর দরকার নেই। আর নইলে নইলে আমাকে ফাইন টিউন করাইতে হবে। যেমন ধরেন যে উম, আপনি চ্যাট জিপিটির যদি সোর্স কোডটা থাকে আপনার কাছে, তাহলে চ্যাট জিপিটির তে আমরা যে এখন কোশ্চেন গুলা করি, এগুলা কোশ্চেনে আরেকবার জিজ্ঞেস করলে আর কোনোদিন বলতে হবে না, কারণ অলরেডি সে ট্রেন্ড হয়ে গেছে ওটার উপরে। কিন্তু যদি আমি অ্যাস্ট্রোফিজিক্স এর বা হচ্ছে কি ইয়ের ব্ল্যাক হোলের একটা প্রশ্ন করি বা এই রিলেটেড কিছু করি, তাহলে সে বলবে এই রিলেটেড আমার নলেজ নাই। তখন হচ্ছে তার 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 মানে জিরো শট ইনফারেন্স বা সিঙ্গেল শট ইনফারেন্সে চ্যাট জিপিটি পারফর্ম করবে না। তাহলে আমি তাকে নতুন করে ট্রেন করাইতে হবে, আর ডেটা নিয়ে আসো, এখন নাসার কাছ থেকে ডেটা নিয়ে আসবেন আপনি, এরপরে করবেন। এরপরে এই যে এখানে যে এই দিলাম, এই যে কত বিলিয়ন প্যারামিটার, এগুলো একটা হিসাব। তো এইখানে একটা ইম্পর্টেন্ট আপনাকে নোট বলতেছি, সেটা হচ্ছে যে প্রতি চিনচিলার একটা পেপার আছে, নাম একটা বিখ্যাত পেপার পাবলিশ হয়েছিল, যে একটা মডেলের সাইজ কত বড় হইলে সে কতটুকু জায়গা নেয়, কতটুকু মেমোরি নেয়, এটাকে চিনচিলা বিখ্যাত বলে, চিনচিলার পেপার। তো এই পেপারের অনুসারে 1 বিলিয়ন প্যারামিটারের জন্য 4 জিবি ডেটা, মানে জায়গা লাগে জিপিইউতে। 1 বিলিয়ন প্যারামিটার একটা মডেল আপনি ট্রেন করাবেন, এটা শুধু স্টোর করে রাখতে, মানে এটা জাস্ট স্টোর করবেন, কিচ্ছু করতেছে না, জাস্ট জমা করে রাখছে, এটার মেমোরিটা জমা করে রাখছে জাস্ট। মেমোরি মানে সে যে মানে শিখছে, যে জিনিসটা সে শিখছে, সেই জিনিসটা জমা করতে 4 জিবি ডেটা লাগে। আর সেইটাকে রান করাইতে 24 জিবি ডেটা লাগে, মানে ইয়ে লাগে, মেমোরি লাগে। তার মানে টোটাল 28 গিগাবাইটের আপনার ইয়ে লাগবে 1 বিলিয়ন প্যারামিটার একটা মডেলকে রান প্লাস স্টোর করাইতে। তো 28 গিগাবাইট দিয়ে এবার গুণ দিবেন আপনি যদি মানে এবার গুণ করেন 175 বিলিয়ন, একটা ব্লুমের মডেল আছে 175 বিলিয়নের প্যারামিটার। এবার হচ্ছে এই, প্রতি বিলিয়নের জন্য হচ্ছে 28 জিবি করে জিপিইউ লাগবে, স্পেশাল জিপিইউ লাগবে। তো এই কারণে হচ্ছে সবাই মেমোরি এফিশিয়েন্ট এলএলএম মডেলের দিকে যাচ্ছে এখন, কারণ এটা মানে 23, 24, 25 পর্যন্ত ঠিক ছিল, এখন এটা মানে কস্ট মানুষ বিয়ার করতে পারতেছে না। তো এই কারণে মেমোরি এফিসিয়েন্সি, আপনারা যদি কারো মানে মেমোরি রিলেটেড কারণ কোনো কোনো কিছু থাকে, তাহলে আপনার জন্য একটা বিরাট সুযোগ অপেক্ষা করতেছে এখানে। আচ্ছা, এবার আসি যে ভাই আমি তো বুঝতে পারছি মডেল রানও হয়, সবই হয়, কিন্তু সে জেনারেটটা কিভাবে করে, যে একটা ওয়ার্ড আমি একটা প্রশ্ন করলে সে প্রশ্নটা কিভাবে উত্তর দেয়, সেই জিনিসটা আমি বুঝতে চাই। তো চলেন সেটা আমি একটু বুঝে আসি। তো আর্লি স্টেজে কি করতো, আর্লি স্টেজে হচ্ছে এখানে একটা সেন্টেন্স আছে দেখেন, দ্য মিল্ক ইজ ব্যাড, মাইটি টেস্ট গ্রেট। এখানে কি ভুল হয়েছে, ভুলটা হয়েছে হচ্ছে প্রথম সেন্টেন্স অংশের যে ক্লজ, সেই ক্লসের প্রথম ক্লজটা হচ্ছে নেগেটিভ ক্লজ, কিন্তু
পরের ক্লজটা কিভাবে পজিটিভ ক্লজ হয়ে গেল সেটা এই মডেল মানে সেই কোরিলেট করাই নেই। সে এই দুইটা ক্লজকে কোরিলেট করানোতে ভুল করছে সে। তার মানে সে তার মেমোরি এত ছোট যে সে একটা ওয়ার্ডের বা একটা পুরো সেন্টেন্সের মানে কনটেক্সটটা সে ধরে রাখতে পারে নাই। তো এই আর্লি রিকারেন্ট মানে আর্লি এলএসটিএম গুলাতে, জিআরইউ এই মডেল গুলাতে এই মেমোরি সমস্যা ছিল। তো এই মেমোরি বাড়াইতে হবে, এই মানে টোকেন সাইজ বাড়াইতে হবে। আসলে অন্যভাবে যদি বলি, টোকেন সাইজ বাড়াইতে হবে বা মেমোরি বাড়াইতে হবে। তো এইটা আর্লি গুলোতে প্রবলেম ছিল যে সে কন্টেক্সট ধরতে পারতো না। উইন্ডো সাইজ ছোট ছিল, মানে সে তার উইন্ডো হইলো এত থেকে এতটুকু, বা একটা একটা ওয়ার্ড করে আগায়। এই কারণে তার উইন্ডো হইলে তার আগের উইন্ডোর কন্টেক্সট সে ভুলে গেছে, এরকম আর কি। তো বর্তমানে চ্যাট জিপিটির কন্টেক্সট সাইজ কিন্তু ধরেন 2048 বা 3048, মানে সে এতগুলো ওয়ার্ডের কন্টেক্সট সে মনে রাখতে পারে এবং টোন ধরে রাখতে পারে। সো মেমোরি ক্যাপাসিটি কম, এরপরে কনটেক্সট বলতে পারে না। তো এই কারণে আমাদের উইন্ডো সাইজটা বাড়াইতে হবে। এই এইটা সলভ করার জন্যই আসলে মেইনলি চ্যাট জিপিটিটা আসছে, নাহলে এলএসটিএম দিয়েও কাজ চালানো যাইতো। আচ্ছা, এই যে এখন কনটেক্সটটা যে ধরে রাখতে, ধরেন আপনার মেমোরিও আছে, কিন্তু এই যে ইনফরমেশনটা কি হবে, কনটেক্সটটা যে আমি ধরে রাখতেছি সেই ইনফরমেশনটা কিভাবে ট্রান্সলেট করব বা মানে ইন্টারপ্রেট করব, সেই জিনিসটা তেও ত্রুটি ছিল এলএসটিএম এ। তো সেই জিনিসটাও সলভ করা হয়েছে অ্যাটেনশন মেকানিজম দিয়ে। এখন চল দেখে আসি যে অ্যাটেনশন মেকানিজমের জিনিসগুলা কিভাবে আসতেছে। তো প্রথমে দেখে আসি একটা টেক্সট কিভাবে কনভার্ট হয়। এই যে ধরেন এটা কিছু ট্রান্সলেট করতে বলছি, আমি আমি জানি না এটার অর্থ কি। আর অর্থ হচ্ছে যে টিচার টট, ঠিক আছে, এখানে 3টা ওয়ার্ড আছে। 3টা ওয়ার্ডকে আমি এনকোডিং করলাম, এই একটা নাম্বার, এই নাম্বার জেনারেট হইলো। এটা একটা টোকেন আইডি দিতে পারেন যে 3000 বা 4000 টোকেন আছে, এর মধ্যে 3853তম টোকেন হইলো টট। তার মানে এত সাইজ, এত 4000 শব্দ সে মনে রাখতে পারে, কথার কথা। তার মানে তার টোকেন আইডি এই সাইজের। এবার আসছেন এই যে মূল বিষয় টেনশন মেকানিজম, চলেন এটা বুঝে আসি। তো 2017 সালে যে পেপারটা আসছে, সেই পেপারটাতে হচ্ছে এই যে কনটেক্সটটা ধরে রাখবো কিভাবে সেই জিনিসটা শেখানো হয়েছে। তো সেই জিনিসটা অনেক ম্যাথমেটিশিয়ানরা আসলে সলভ করছে। তো প্রথমে এই যে আসলো, আমি ইনপুটটা দিলাম, ইনপুটটা একটা নাম্বারে হয়ে গেল, এবং নাম্বারের পরে আমি এটাকে ইনপুট এমবেডিং করব। ইনপুট এমবেডিংটা হচ্ছে যে এই এই মডেল কিন্তু এটা বুঝে না যে এইটা টেক্সট নাকি এটা ইমেজ, তার কাছে একটা নাম্বার দরকার। তার মানে কি, এই ওয়ার্ডটাকে একটা নাম্বার অ্যাসাইন করাইতে হবে উইন্ডো সাইজের মধ্যে, যেটার একটা টোকেন আইডি নাম দিচ্ছি। আহ, এই টোকেন আইডিটা এই ওয়ার্ডের জন্য এরকম থাকতে হবে। তো আপনার যদি 175 বিলিয়নের ইয়ে থাকে, প্যারামিটারের মডেল থাকে, এবং টোকেন মনে করেন টোকেন সাইজ বা প্রসেসিং সাইজ 4096 এরকম সাইজের হয়, তার মানে 4096টা ওয়ার্ড সে একই কমান্ডের মধ্যে বা একই একটা ইনস্ট্রাকশনের মধ্যে সে মনে রাখতে পারে, এরকম আর কি। তার মানে তার টোকেন আইডি গুলো এরকম নাম্বারিং করা আছে। এরপরে আসেন পজিশনাল এনকোডিং, মানে এই টিচার টট, মানে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, কোন জায়গায় কোনটা বসতেছে, অবজেক্টের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে অবজেক্ট, কোনটা আগে পরে হবে সেটাও মনে রাখাইতে হবে। এই জন্য একটা পজিশনাল এনকোডিং একটা মেকানিজম আছে, এটা দিয়ে সে হলো একটা ম্যাপিং করে যে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অবজেক্ট হবে, এরকম আর কি। ইংলিশ ল্যাঙ্গুয়েজে, বাংলার জন্য অন্যরকম, ফ্রেঞ্চের জন্য অন্যরকম, এরকম আর কি। তো পজিশনাল এনকোডিং করার পরে এই যে এখানে ভিতরে আসছে অ্যাটেনশন মেকানিজম, এইখানে হচ্ছে কনটেক্সট কিভাবে আদায় করব এখান থেকে। এখন হচ্ছে সে যেহেতু মনে রাখছে কার পরে কে বসবে এবং টোকেন আইডিও অ্যাসাইন করা হয়েছে, এখন সে আর কেয়ার করবে না যে ওয়ার্ডগুলো সাফল হয়ে গেলে অসুবিধা নাই। তো সে আর এই কেয়ারগুলো করবে না, এখন সে হচ্ছে ইয়ে করবে, চেক করবে যে কিভাবে আমি করব। আচ্ছা, এবার দেখেন যে নেক্সট ওয়ার্ডটা যদি আমি ইয়ে করতে চাই, জেনারেট করতে চাই, কিভাবে করব আর কি, সেটাই বোঝাচ্ছি আপনাদের। তো এখানে তার উইন্ডোর মধ্যে অনেক ওয়ার্ড আছে, কথার কথা আগে আমি আগের ইনস্ট্রাকশনে আমি তার মেমোরি বিল্ট আপ করে রাখছি। তো অনেক ওয়ার্ড আছে, তো এই প্রত্যেকটা ওয়ার্ডকে সে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করবে এই অ্যাটেনশন মেকানিজমে। এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে কার প্রবাবিলিটি কতটুকু কাছে বা অ্যাঙ্গেল কতটুকু কাছে, যেমন স্টুডেন্ট আর বুকের মধ্যে গ্যাপ কতটুকু, এটার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের প্লট হচ্ছে এইটা, এবং এটা কতটুকু কাছে, এটার মধ্যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স গ্যাপ কতটুকু। এই গ্যাপ যার যত কম,
তার মানে তার সাথে তার কোরিলেশন বেশি, তার মানে নেক্সট ওয়ার্ড ওইটা হওয়ার সম্ভাবনা বেশি। এইটাই হচ্ছে অ্যাটেনশন মেকানিজম। এই জিনিসটা সিম্পলি আমি যেভাবে বললাম সেইটা মনে করেন অনেক পড়ালেখা করার পরে আপনি বুঝবেন, এর আগে আপনি হচ্ছে গিয়ে আর মাথায় আসবে না। তাহলে দ্য টিচার টট সামথিং বুক হইতে পারে কিনা, এইটার প্রবাবিলিটি এইখান থেকে এইগুলার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করে যার যেটা সবচেয়ে কাছে সেইটা নেক্সট ওয়ার্ড হবে। তো এইভাবেই হচ্ছে অ্যাটেনশন মেকানিজমটা কাজ করে। অনেক টাইপের অ্যাটেনশন মেকানিজম হতে পারে, মাল্টি হেড হইতে পারে, ক্রস অ্যাটেনশন, মানে আরো অনেক নাম আছে। আপনি সিম্পল বুঝে নেন যে প্রবাবিলিটির গ্যাপ কতটুকু, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের গ্যাপ কতটুকু, এইটার উপরেই আসলে নির্ভর করতেছে এই অ্যাটেনশন মেকানিজম। বা নেক্সট ওয়ার্ড কি হবে, বা নেক্সট ইমেজটা কি হবে, আহ, যখন আমি ইমেজ জেনারেট করব তখন নেক্সট পিক্সেলটা কি হবে, এইভাবে বুঝতে পারেন। যখন আমি ভিডিও জেনারেট করব তাহলে নেক্সট ভিডিওর ফ্রেমটা কি হবে, যদি আমি অডিও জেনারেট করি তাহলে নেক্সট ভিডিওর তততম সেকেন্ডের সাউন্ডটা কি হবে, সেইটি সেইটাই আসলে এই যে অ্যাটেনশন মেকানিজম। এখন হচ্ছে এই যে মেকানিজমগুলো যা কিছু বলছি, এইটা কিন্তু আপনি ইচ্ছা করলে মডিফাই হইতে পারে। এখন এখানে দেখেন এইটুকুকে এনকোডার বলতেছি, এইটুকুকে আমি ডেকোডার বলতেছি, আর এই দুইটাকে মিলে ট্রান্সফর্মার মডেল বলতেছি। তো সকল এলএলএমই ট্রান্সফর্মার মডেলের একটা ধরেন স্কেলেটন বলা যায়, যে ট্রান্সফর্মার মডেলের স্কেলেটন নিয়েই আমি এলএলএম গুলা বানাইছি, যার মধ্যে এনকোডার আছে, যার মধ্যে ডিকোডার আছে, এবং যার মধ্যে অ্যাটেনশন মেকানিজম আছে। তো এই অ্যাটেনশন মেকানিজমের ব্লকটা মিলিয়ন মিলিয়ন টাইমস হচ্ছে কপি হবে, মানে একই ব্লক একই ব্লক একই ব্লক এইভাবে হচ্ছে কপি কপি হয়ে হয়ে বিগ সাইজের একটা ধরেন লামার মডেল অথবা হচ্ছে একটা চ্যাট জিপিটির মডেল, মানে এই হেড অ্যাটেনশন মেকানিজমটা মাল্টিপল টাইমস হাজার হাজার বার হচ্ছে রিপিট হয়ে একটা ধরেন এনকোডার তৈরি করলো, আবার হাজার হাজার বার রিপিট হয়ে একটা ডিকোডার তৈরি করলো। তো এনকোডার আর ডিকোডারের মাঝখানে একটা জায়গায় একটু পার্থক্য আছে, যে ধরেন লিনিয়ার লেয়ার আছে এখানে, তারপর এখানে মাস্ক অ্যাটেনশন আছে, মানে এটা তো জাস্ট মাল্টি হেড। আর মাস্ক বোঝাচ্ছি যে আমি ডেটা যে দিছি তার নেক্সট ডেটাটা কি হবে, সে যে ব্ল্যাঙ্ক সেটা সে মুছে রাখবে, যে প্রিডিকশনের জন্য সে আর ওই কনটেক্সট উইন্ডো থেকে সে বাছাই করে নিয়ে আসবে, মানে ওই নেক্সট ওয়ার্ডটা জেনারেট করার জন্য একটা একটা পর্দা দিয়ে রাখবে সে। তো এই দুইটার মধ্যে খুব বেশি তেমন পার্থক্য নাই, জাস্ট হচ্ছে এইটা বারবার রিপিট হয়ে বারবার ইউটার্ন করে আসবে আর কি। যেমন যেমন ধরেন যে দ্য টিচার টট, এইটা ইনপুট আকারে গেল, গেল এদিক দিয়ে গেল এদিক দিয়ে গেল। ফার্স্ট টাইম এখানে নাল, ফার্স্ট টাইম তো দার পরে কিছু, দার আগে কিছু ছিল না, এই কারণে এখন নাল যাবে। আর এদিক দিয়ে জাস্ট দা ঢুকছে, ধরেন কথার কথা, এদিকে গেল, যাওয়ার পরে আমি টিচার যদি প্রিডিক্ট করতে চাই তাহলে এদিক দিয়ে প্রথমে নাল ঢুকবে, নাল ঢুকার পরে এরপরে সে কনটেক্সট উইন্ডোতে প্রবাবিলিটি চেক করবে যে দা এর সাথে কারা কারা ম্যাচ করে, কনটেক্সট কি, কনটেক্সট আছে যার প্রবাবিলিটি, যাদের প্রবাবিলিটি বেশি পাবে তার মধ্যে একজনকে সে সিলেক্ট করবে, সিলেক্ট করে হচ্ছে রিটার্ন করবে। রিটার্ন করার পরে এই এই দা তো এখন প্রিভিয়াস ওয়ার্ড হয়ে গেল, সো এই দা এখানে ওয়েট করবে, আর টিচার আউটপুটে চলে যাবে। তো পরের বার হচ্ছে টিচার আবার হচ্ছে এইদিকে এদিকে ঢুকবে, আর টট হচ্ছে এদিকে প্রসেস হয়ে বের হবে। তার নেক্সট টাইমের পরে টট হচ্ছে এদিকে ওয়েট করবে, নেক্সট ওয়ার্ড খোঁজার জন্য সে বের করবে। তো এইভাবে মাল্টিপল ইটারেশন সে চলতে থাকবে। এইভাবে যখন ট্রেন করানো হয়ে যাবে এবং তার বিলিয়ন প্যারামিটার জমে যাবে এবং তার মেমোরি কন্টেক্ট সাইজ অনেক লম্বা হয়ে যাবে বা বড় হয়ে যাবে বা ফুল হয়ে যাবে, তারপরে থেকে আর তার ট্রেন করানোর প্রয়োজন নেই। তখন আমি জাস্ট ইনকোডার ফালাই দেব, ইনকোডার ফালাই দিয়ে ডিকোডার দিয়ে জাস্ট হচ্ছে আমি এই প্রশ্ন করব, সে উত্তর দিবে। তো এই জন্য এই ধরনের মডেলকে ডিকোডার অনলি মডেল বলে। আর যে সকল মডেলে হচ্ছে আমার ডেটা প্রসেস করাইতে হবে, ধরেন আমি একটা ইমেজকে বুঝতে চাচ্ছি, ইমেজ আন্ডারস্ট্যান্ডিং মডেল, ইমেজে কোনো ক্রাইম হয়েছে কিনা বুঝতে চাচ্ছি, আহ, তখন ইমেজকে তো আমাকে পড়তে হবে, সেই পড়ার জন্য যে ধরনের মডেল লাগে তখন আমি ডিকোডার ফালাই দিব, আমি জাস্ট ইনকোডারটা রেখে দেব, তখন এটাকে ইনকোডার অনলি মডেল বলে। অনেক হেভি কথাবার্তা বলছি, বাট এইটা জীবনে ধরেন যে 5 বছরের পড়ালেখার একটা মানে সিম্পল করে বোঝাইলে যে 5 বছরের বাচ্চারে 5 বছরের পড়ালেখা বোঝাচ্ছে, এরকম একটা কিছু আর কি।
তো এই 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 যে এতক্ষণ যে আমি আলোচনা করলাম, তো যখন ব্যাক করবে তখন ওই পজিশনাল এনকোডিং অনুসারে ব্যাক করবে, সাবজেক্ট অবজেক্ট ভার্ব কোনটা কোথায় বসবে এই জিনিসটা ব্যাক করবে আর কি, প্রবাবিলিটি অনুসারে। এই যে দেখেন প্রবাবিলিটি, যার প্রবাবিলিটি বেশি ইয়েলো দেওয়া আছে, টিচার বুকের সাথে বেশি কানেক্টেড, বুকের সাথে স্টুডেন্ট বেশি কানেক্টেড। তো এইভাবে সে আগাবে। আর যখন হচ্ছে আমার ডেটা টাইপ চেঞ্জ হয়ে যাবে, ধরেন যে একটা ইমেজ বলছি, জিজ্ঞেস করছি যে এখানে কি ক্রাইম হয়েছে একটা ভিডিওর মধ্যে, তার মানে ডেটা হইলো দুইটা জিনিস, একটা হলো টেক্সট, একটা হলো ভিডিও। তার মানে আমাকে তখন একই টাইপের অ্যাটেনশন মেকানিজম তার কাজ করবে না, কারণ লেফট সাইডে হবে টেক্সট, এই সাইডে হবে পিক্সেল। সো তখন এইটাকে মাল্টি হেড অ্যাটেনশন বলে, মানে ডেটাটা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল সিঙ্গেল হেড অ্যাটেনশন, মানে দুই পাশেই টেক্সট ছিল, এইবার হচ্ছে টেক্সটের পাশে হচ্ছে পিক্সেল বা ভিডিওর ফ্রেম, তখন হচ্ছে মাল্টি হেড অ্যাটেনশন। এতটুকুই হলো পার্থক্য। তো ধীরে ধীরে আমরা কিন্তু এখন মাল্টি মডেলে ঢুকে গেছি। আমরা এতক্ষণ আলোচনা করছি যে আপনি এলএলএম বুঝছেন, যে টেক্সট জেনারেট করতে পারতেছেন, মানে কিভাবে কাজ করে, কিভাবে কনটেক্সটটা ধরে রাখে, কি নিয়ে কথা বলতেছি সেটা মনে রাখতে পারতেছে। এখন আস্তে আস্তে ইমেজ বুঝতে চাইতেছে এবং ইমেজকেও জেনারেট করতে পারতেছে, মানে আস্তে আস্তে মাল্টি মডেলের দিকে আগাচ্ছে আর কি। তাহলে সামারি, এক লাইনে সামারি দেখে নেন। ইন্নু মডেল হইলে জাস্ট শুধু ইমেজ বুঝতে পারে, জাস্ট শুধু টেক্সট বুঝতে পারে, এরকম হইলে ডেটা টাইপ একটাই হবে, টেক্সট আইদার হচ্ছে ইমেজ, আইদার ভিডিও, এক টাইপের হবে। এনকোডার ডেকোডার থাকবে। আপনার অ্যাটেনশন মেকানিজম একটাই হবে, সিঙ্গেল হেড অ্যাটেনশন মেকানিজম। শেষ, ম্যাক্সিমাম লাইভলিহুড, বা আপনি এইটাই হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, এটা 2017 সালে গুগলের পেপার, যেটা অ্যালেক্স নেটে মিসিং ছিল সেই ব্লকটা এটা। এবার আসেন যে তাইলে ভাইয়া মাল্টি মডালে কি কাজ হচ্ছে। মাল্টি মডালের জন্য যতগুলা যতগুলা মডালিটি ততগুলা এনকোডার লাগবে। আপনি ডিকোডার ফালাই দিব। এই যে এখানে দেখেন, আমি 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 বুঝাই দিচ্ছি এখানে আপনাকে। আমি একটা ভিডিও দিছি, সেই ভিডিওতে জিজ্ঞেস করছি যে সেখানে কি কাজ হয়েছে। যেমন এখানে প্রশ্নটা পড়েন, হোয়াট ইজ দ্য পারসন ইন দ্য ভিডিও ডুইং, এটা একটা প্রশ্ন। ভিডিও দিছি, ভয়েসও আছে সেখানে, সাউন্ডও আছে। তার মানে মডালিটিটা বুঝতে পারতেছেন, আপনার অডিও ডেটাও আছে, ভিডিও আছে, টেক্সটও আছে। তার মানে এটা এখন একটা মাল্টি মডাল এলএলএম লাগবে আপনার, কারণ আপনি তো এট এ টাইম একটা মডালিটি হ্যান্ডেল করতে পারতেন। তো এখন আসেন যে তার মানে প্রত্যেকটা মডালিটি হ্যান্ডেল করার একটা এনকোডার বসানো। এই যে ভিজুয়াল এনকোডার বসাইছি ভিডিও প্রসেস করার জন্য, এই যে অডিও প্রসেস করার জন্য অডিও একটা এনকোডার লাগবে, টেক্সট বোঝার জন্য টেক্সট একটা এনকোডার লাগবে, ইমেজের জন্য ইমেজ একটা এনকোডার লাগবে যদি ইমেজ থাকে। এই মুহূর্তে যেহেতু ইমেজ নাই, বাট ইমেজের জন্য ইমেজ একটা এনকোডার লাগবে। এটার পরে সবাই এনকোডারের যে আউটপুট তারা আবার ম্যাচ করে না, কারণ ইমেজের এনকোডারের আউটপুট অনেক বিগ সাইজ হয়, আর টেক্সট সেটগুলো ছোট ছোট হয় এনকোডিং টাইপের, এগুলো ম্যাচ করে না। তখন আপনাকে ম্যাচিং করানোর জন্য মাঝখানে মেকানিজম করতে হয়। এইখানেই হচ্ছে আপনার নোবেলটি, যে এই ম্যানেজটা কিভাবে করব। মানে আপনি যদি অ্যালগরিদম ডেটা স্ট্রাকচারে কোডিং অনেক ভালো হন, তাহলে এই জায়গায় আপনার অনেক মানে ইয়ে আছে, প্রসপেক্ট আছে যে ডেটা ম্যাচ করে না, এই আউটপুটের ইনকোডারের আউটপুট ম্যাচ করে না, এখানে তাদের সাইজ ভিন্ন, তাদের ডাইমেনশন ভিন্ন, তাদের অ্যামাউন্ট ভিন্ন, এটা ম্যাচ কিভাবে করাবো। সেই ম্যাচ করানোর জন্য বিভিন্ন ইয়ে আছে, মানে স্প্যাটিও টেম্পোরাল, মানে টাইমিং, যেহেতু ভিডিও তো টাইম ফ্রেম বাই ফ্রেম যাচ্ছে, তো সেই টাইমটা মনে রাখতে হবে। সো এইখানে প্রসেসিং আছে। এইখানে যে মাস্টার, সে সে আসলে এই এলএলএম এর মাস্টার। তো এই এই সব কিছু প্রসেসিং হওয়ার পরে ফাউন্ডেশন মডেলের কাছে দিয়ে দিবেন। একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যে কোনো একটা ফাউন্ডেশন মডেলের কাছে দিবেন। জিপিটি হইতে পারে, ডিপসিক হইতে পারে, ভাইকোনা হইতে পারে, বা অনেক ফাউন্ডেশন মডেল আছে, তাদের দিয়ে দিলে তারপর ফাউন্ডেশন মডেল এই পুরা কনটেক্সট উইন্ডোটা ম্যাচ অবস্থায় শিখবে, যে অডিও এনকোডারের আউটপুট, ভিডিও এনকোডারের আউটপুট আমি অ্যালাইন করে দিছি। অ্যালাইন করার পরে অডিও এনকোডারের আউটপুট, ভিডিও এনকোডারের আউটপুট, টেক্সট এনকোডারের আউটপুট সব অ্যালাইন হয়েছে। এরপরে হচ্ছে ফাউন্ডেশন মডেলের কাছে দিব। এরপরে ফাউন্ডেশন মডেলকে আমি বারবার ডেটা দিয়ে ট্রেন করাবো। তারপরেই একদিন চ্যাটজিপিটি বের হয়ে আসবে আর কি। তো এইটাই হচ্ছে মূল কনটেক্সট। তো চ্যাটজিপিটি টু 3.0 কিন্তু মানে ইউনি মডেল ছিল, বা চ্যাটজিপিটি 4.0 এটা হচ্ছে মাল্টি মডেল। মানে এই কাজটা চ্যাটজিপিটি 4 এর ভিতরে করা হয়েছে।
এই কারণে চ্যাট জিপিটি 4 মাল্টিমোডাল। তার মানে আপনার এখন অনেক অপরচুনিটি আছে, আপনি ভাবতে পারেন যে এই জিনিসটা এমন কোনো সেক্টর বাকি নেই যেখানে আপনি ঢুকাইতে পারবেন না, কারণ আপনার প্রত্যেকটা সেক্টরেই ডেটা আইদার টেক্সট, নিউমেরিক্যাল, তারপর হচ্ছে ভিডিও, অডিও, ইমেজ, এই ছাড়া তো আর কোনো ডেটার কোনো উৎসই নাই। তো তার মানে প্রত্যেকটা সেক্টরে আপনি যদি মাল্টিমোডাল এলএলএম শিখতে পারেন তাহলে আপনি একটা গুড পজিশনে আছেন, কারণ আপনি সবকিছুকে অ্যালাইন করাইতে পারছেন। আচ্ছা, তাহলে মাল্টিমোডালের এই যে একটা প্রশ্ন দেখেন, তাহলে আপনি একটু বুঝবেন মাল্টিমোডালিটি কি ধরনের হইতে পারে। এখানে বলছে ইউএস প্রেসিডেন্টকে আইডেন্টিফাই করো একটা ভিডিওর মধ্যে। এখানে দেখেন এই লাল কালারের মাস্কিং করা আছে, তার মানে সে বারাক ওবামারে চিনতে পারে একটা মডেল। এবার বুঝেন, পার্সন বাই পার্সন চিনতে পারে। এখানে বলছে যে একটা মই কোথায় আছে বলে দাও। এগুলা তো জিনিসপত্র হচ্ছে গিয়ে ধরেন মাল্টি মডালের জিনিসপত্র। সে কিন্তু উত্তরও দিচ্ছে, টেক্সটেই উত্তর দিচ্ছে যে ওমেন স্ট্যান্ডিং সামওয়্যার এখানে, এবং এটা সেগমেন্ট করা হয়েছে। তো এই জিনিসটা তো, মানে এই যে ইউজ কেস আপনার যে কোনো ডেটার জন্য আপনি যদি এই ধরনের প্রশ্ন এবং উত্তর দরকার হয়, তার মানে আপনার মাল্টি মডেলের কাছে যাইতে হবে। তো এই তো মোটামুটি আপনি বুঝে গেছেন যে মাল্টি মডেল কিভাবে যায়। আমি আমি দেখাবো ফাইন টিউন একটা আমার এখানে নিজের রিসার্চের একটা ছোট স্নিপেট দেখাবো। বাট হচ্ছে যে আপনি বুঝে গেছেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে পারেন, জিরো শট, সিঙ্গেল শট, মাল্টি শটও বুঝছেন, মাল্টি মডেল কেন লাগবে, কোথায় লাগবে, ইউজ কেসগুলো কি কি, এগুলো বুঝছেন। এবং ইভালুয়েশন, অনেক ধরনের ইভালুয়েশন বেঞ্চমার্ক আছে, মানে ইভালুয়েশন প্রসেস আছে। এর মধ্যে সবচেয়ে বেস্ট হলো মনে হয় এইটা হেলম। এটার মধ্যে ফেয়ারনেস, বায়াস এবং টক্সিসিটিও থাকে। যেমন টুইটারে যদি টক্সিসিটি থাকে, কারো কমেন্ট যদি বেশি টক্সিক হয়, এগুলাও সে ধরতে পারে আর কি। মানে হিউম্যান ইমোশনাল, হিউম্যান কমপ্লেক্স ইমোশন গুলাও এখানে করা হয়, চেক করা হয়। মডেল মডেল কি সে রেসিজম করে কিনা। যেমন চ্যাট জিপিটির কাছে যদি জিজ্ঞেস করেন আফ্রিকান মানুষ, তাহলে দেখবেন কালো, এই শুধু কালো মানুষের ইয়ে দেয়। আফ্রিকায় কিন্তু ফর্সা মানুষ আছে, তার মানে সে সে কিন্তু বায়াসড। এই তো এই জিনিসটা চেক করা হয়নি চ্যাট জিপিটিতে। বাট এখন বেঞ্চমার্কে এটা অ্যাড হচ্ছে আর কি, যে নিউট্রাল একটা মডেল চাই, যে রেসিজম করে না, এরকম টাইপের কিছু একটা। তো এইখানে একটা এক্সাম্পল দিচ্ছি, আমি আমার নিজের ছেলের সাথে একটা ভিডিওতে খেলাধুলা করার সময় আমি নিজে কম্পিউটারে, এটা আমি এখন রান করে দেখাইতে পারতেছি না, জাস্ট আউটপুটগুলো এনে দেখাইছি। তো এই মডেলটা আমি রান করছি, 7 বিলিয়নের একটা মডেল, ভিডিও লাভা। আমি বাবুর সাথে খেলতেছি, আমি জিজ্ঞেস করছি এখানে ভিডিওতে কি হচ্ছে। এখন আপনি অ্যান্সার গুলো দেখেন, আমি এটা ফাইন টিউনও করা নেই, কিছু নেই, এটা কিন্তু একটা ফাউন্ডেশন মডেল, কিছু করা নেই। তারপরে সে বলতে পারতেছে এখানে ফিল্ড আছে, এখানে বেবি মোস্ট প্রবাবলি এখানে সকার বলে কিক করবে, এরকম অবস্থায় আছে। এটা একটা ভিডিও ছিল, ভিডিওটা রান করতেছি না, বাট হচ্ছে বারবার সে কিক করার চেষ্টা করছে, সেটা পর্যন্ত সে ধরতে পারছে ফ্রেম বাই ফ্রেম। এরপরে দেখেন যে আমি গ্লাস পরে আছে কিনা সেটাও সে ধরতে পারছে। তারপরে দেখেন যে আমার বিয়ার্ড আছে কিনা সেও তাও ধরতে পারছে। আমার ফেসিয়াল এক্সপ্রেশন কি তাও সে ধরতে পারছে। এটারে যদি এখন আপনি ট্রেন করান, তার মানে আপনি কোন লেভেলে ট্রেন হবে সেটা বুঝেন। এখানে কয়জন মানুষ আছে সেটাও সে গুনতে পারছে। তো এইটা হচ্ছে একটা এক্সাম্পল দেখাইলাম, যে আমি একদম আমার ল্যাবের কম্পিউটার থেকে একদম ইয়ে করে দেখাইলাম। তো এটার মিনি মিনি ভার্সনও আছে, মিনি মডেলও আছে। আপনারা যাদের মেমোরি বা জিপিইউ কম, আর ডিপসিকেরটা দেখবেন, অথবা প্রত্যেকটার মিনি ভার্সন বা স্মল ভার্সনটা আপনারা দেখবেন। আহ, মোটামুটি অ্যাকুরেসি কাছাকাছি আসবে, সো নো ওয়ারিজ। এবার চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে, যে প্রাইভেসি, বায়াস, ডেটা লিক হচ্ছে। ওই যে টোকেন গুলো দেখলাম, আমি বললাম না এমবেডিং করছি, টেক্সটকে একটা নাম্বারে কনভার্ট করছি। সো এই যে নাম্বারে কনভার্ট করছি না, এই নাম্বারটা কিন্তু ওপেন হয়ে গেল। এই নাম্বারটা কিন্তু লিক করা সম্ভব, হ্যাক করা সম্ভব। এবং এটা কিন্তু চুরি করে আবার রিভার্স এনকোডিং করলে কিন্তু টেক্সটটা ব্যাক করানো যায়। এই কারণে এলএলএম এর সিকিউরিটি খুব কম। এটা নিয়ে কাজ হচ্ছে, আহ, সবাই কাজ করার চেষ্টা করতেছে। সো বায়াসনেস একটা বড় চ্যালেঞ্জ, এলএলএম এর সিকিউরিটি একটা বড় চ্যালেঞ্জ। তারপরে নতুন নতুন ডেটা আসতেছে, তো নতুন ডেটা অ্যাডাপ্টেশন করতে পারে কিনা, এটা একটা বড় চ্যালেঞ্জ। মডেল অনেক সাইজ বড়, অনেক এমপ্লয়ি লাগে হ্যান্ডেল করতে এটাকে, এটা একটা চ্যালেঞ্জ। এবং রিসোর্স ইন্টেন্সিভ এবং কস্ট লাগে মেইনলি। অনেক 2030 সাল বা 2050 সালের মধ্যে পৃথিবীর পানি শুকিয়ে যাবে যদি এই স্পিডে চলে।
এটা অনেক এনভায়রনমেন্টালিস্টরা বলতেছে যে পৃথিবীর পানি সব খেয়ে ফেলবে হচ্ছে গিয়ে জিপিইউ ঠান্ডা করতে গিয়ে। সো এবং ইউএসএ তে ওপেন এআই এর জন্য তারা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিনে নিচ্ছে এখন 4-5টা করে, কারণ হচ্ছে এই জাতীয় ন্যাশনাল গ্রিড সাপ্লাই দিতে পারতেছে না ইলেকট্রিসিটি। তো এই লেভেলের কাজ হচ্ছে। আহ, আমার ধারণা অ্যামাজনের কাছে অথবা যে চ্যাট জিপিটি মানে ওপেন এআই এর কাছে এজিআই চলে আসছে অলরেডি, ওরা জাস্ট মার্কেটে দেয় নাই, এরকম কিছু একটা। এরপরে আসেন যে লাস্ট একটা, বেশি ডিপে যাব না, এজেন্টিক এআইটা কি। এতক্ষণ আপনি বুঝছেন যে আমি মাল্টিমোডাল করতে পারি, আমি ইয়ে করতে পারি, আমি সিঙ্গেল এলএম টেক্সট বা এগুলা প্রসেস টসেসও করতে পারি, ভালো কথা। এখন আমি তো চাই যে হিউম্যান লেভেলের মতো ইন্টেলিজেন্স, যে পড়া বুঝতে পারে, চোখে ভালো দেখে, কানে শুনতে পারে, স্পর্শ করে বুঝতে পারে, মানে সবকিছু তার নলেজ বেসটাও কানেক্ট করতে পারে। তো মাল্টি মডাল এলএলএম যে আছে সেটাও কম হয়, মানে পারফরমেন্স অনুসারে হিউম্যান লেভেলের সাথে কম্পেয়ার করলে। তো এই কারণে মানুষ চিন্তা করলো যে একটা এলএলএম নিব, সে হচ্ছে মাস্টার, অনেকটা ব্রেনের মতো, সে আরো অনেক এলএলএম কে কমান্ড দিবে এবং কন্ট্রোল করবে। যেমন ধরেন আমি ক্রিকেট খেলতেছি, আমি বল ব্যাটিং করতেছি, তার মানে আমার হাত, সে ফোর্স জেনারেট করতে পারে, সে একটা কিছু ঢিল দিতে পারে, মানে সে এই বিষয়ে এক্সপার্ট, ঢিলা ঢিলিতে এক্সপার্ট। এটা ধরেন আমার হাত একটা এলএলএম, আমার চোখ একটা কিছু দেখতে পারে, সে অ্যানালাইটিক্যালের জন্য ডেটা ইনপুট নিতে পারে, তার মানে সে একটা এলএলএম। আমার হৃৎপিণ্ড ধরেন সে অক্সিজেন প্রসেস করতে পারে, সে একটা এলএলএম। আর আমার ব্রেন হচ্ছে সবাইকে কমান্ড দিচ্ছে, সে হচ্ছে একটা এলএলএম। তো এই একটা এলএলএম যখন হাজার হাজার এলএলএম কে চুজ করবে, কে কখন কাজ করবে, কোন ইনস্ট্রাকশনের বিপরীতে কাজ করবে, এইটা যখন হয়ে যাবে ফুললি, তখন এজিআই ফুললি চলে আসবে মার্কেটে, এবং আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্সও চলে আসবে মার্কেটে। তো এই জিনিসটা এজেন্টিক এআই এর হাত ধরে আসবে। তো মাল্টি মডেলের পরের স্টেপ হচ্ছে এজেন্টিক এআই, এমন একটা এলএলএম মডেল যে অনেক এলএলএম মডেলকে কন্ট্রোল করতে পারে, অনেক এলএলএম মডেলকে চুজ করতে পারে, কোন ইনস্ট্রাকশনের জন্য কোন ইনস্ট্রাকশন নিতে হবে, এটা হচ্ছে সে যখন ইয়ে করতে পারে, তখনই হচ্ছে আপনি এইটা এজেন্টিক এআই মডেল আর কি। তো এই হচ্ছে মোটামুটি যে আমরা আগাচ্ছি এজেন্টিক এআই দিকে। তো আপনাদের যদি হচ্ছে এই বিষয়ে পড়ালেখা করতে হবে, তো আমি এই রিসোর্স গুলো অলরেডি দিয়ে দিয়েছি, আপনি একটু দেখেন, এলএলএম শিখেন, এরপরে সিঙ্গেল এলএলএম শিখেন, তারপরে মাল্টি মডেল এলএলএম শিখেন, এরপরে এজেন্টিক এলএলএম শিখেন। এরপর হচ্ছে এখন আর আপনাদের ব্রেনের উপর প্রেশার দিয়ে যাচ্ছে না, এবার হচ্ছে আমি কি কাজ করি এটা একটু দেখেন, যা একটু ফানি লাগতে পারে আপনার বা ইন্টারেস্টিং মনে হতে পারে। তো প্রথম প্রজেক্ট করছিলাম যেটা, সেটা হচ্ছে আমি একটা মডেল বানাইছি, মানে এলএলএম মডেল বানাইছি, যেটা ভিডিও প্রসেস মানে মাল্টি মডেল, সে ভিডিও প্রসেস করতে পারে। তো আমি দেখছি যে যাদের ক্রনিক ডিজিজ আছে, হার্ট পেশেন্ট, এইচআইভি পেশেন্ট, হাইপার টেনশন আছে যাদের, অ্যাস্থমা আছে যাদের, এরা ও মেডিকেশনের সময় এরা ওষুধ নিতে চায় না, এরা টাইমলি রুটিনলি ওষুধ নেয় না। এই ওষুধ না নেওয়ার কারণে $4.3 বিলিয়ন লস হয় এদের, মানে চিকিৎসা ব্যাপারের জন্য ইউএসএ তে। তো এই জিনিসটা যদি আমি একটা ভিডিও মনিটরিং ক্যামেরা বসায়ে তাদের রেগুলার খালি হচ্ছে সে মেডিসিন নিতে পারতেছে কিনা এবং ঠিক মতো নিছে কিনা, সে চুরি করে নাই, এরকম না করলেই, একটা মনিটরিং ক্যামেরা আমি হসপিটালে প্রত্যেকটাতে যদি বসাই, উম, তো এটা করার জন্য কি করতে হবে। তো আমার ফাউন্ডেশন মডেল তো এই কাজ করেনি, কারণ ফাউন্ডেশন মডেলকে তো আমি শিখাই নাই যে সে চুরি করছে কিনা, সে ঠিকমতো ওষুধ নিছে কিনা। তো এই জন্য আমাকে এখন একটা মডেল স্ক্র্যাচ থেকে ভিতরে চেঞ্জ করে করে বানাইতে হবে, যাতে তার অ্যাকুরেসি ভালো হয়। তো এইটাই মূলত কাজ। তো এইটাই হচ্ছে সেই মডেলের আর্কিটেকচার। এখানে আমি একটা ভিডিও দিছি, এখানে প্রাইভেসির কারণে একটু হাইড করে রাখছি, ব্লার করে রাখছি, যেহেতু এটা পেশেন্ট একজন সাবজেক্ট, তার পারমিশন ছাড়া আর কি তার চেহারা দেখানো যাবে না। বাট হচ্ছে সে একজন টিবি পেশেন্ট, সে তাকে তার তার কে আমি মনিটর করতেছি এবং চেক করে বলবো যে সে ঠিক মতো নিছে কিনা। তো এখানে ডক্টরের কিছু রিকোয়ারমেন্ট আছে, এই রিকোয়ারমেন্ট থাকতে হবে, তাহলে হচ্ছে সে নিছে। তো সেইগুলো আমাদের ডক্টর বলে দিছে,
আমাদের ডেটাতে সে লেবেলিং করে দিছে ভিডিও দেখে দেখে। আমি এবার মডেলকে ট্রেন করাবো। তো আমার নোবেলটির জায়গা হচ্ছে যে আমি যেটা বললাম যে টেক্সট, ভিডিও ফ্রেম এবং সাউন্ড এগুলা অ্যালাইন হয় না, এগুলো অ্যালাইন করাইতে পারতে হবে। এই অ্যালাইনের উপরে ইনোভেশনটা বেশি চলছে মাল্টি মডেলে। তো আমি এখানে ছোটখাটো একটা অ্যালাইনমেন্ট মানে একটা পলিসি বের করছি যে এখানে ম্যাথমেটিক্সটা দেওয়া আছে, বাট মূল জিনিসটা হলো আমি একটা কনভলিউশনে যে মাল্টিপ্লিকেশন করে, তো আমি ফিচার মাল্টিপ্লিকেশন করছি যে টেম্পোরাল ফিচার আর স্প্যাটিয়াল ফিচার আমি মাল্টিপ্লিকেশন করে একটা কমন গ্রাউন্ড তৈরি করছি। তারপর তাকে হচ্ছে আমি এবার হচ্ছে ফাউন্ডেশন মডেলের কাছে দিয়ে বারবার করে ট্রেন করাইছি। তো এইটাই মূলত কাজ ছিল। আউটপুটটা এরকম দেখেন, এখানে আমি বলছি যে আপনি কি অ্যাসেস করতে পারেন যে এই ভিডিওতে মেডিকেশন অ্যাডহেরেন্সটা ঠিকভাবে ফলো করা হয়েছে কিনা, এর একটা ভিডিও ফ্রেম। তো এখানে বলছে যে তার সাবজেক্টের বর্ণনাও থাকতে হবে। সে একজন মেল, সে কি পরে আছে, শার্ট পরে আছে, সে তার লিভিং রুমে আছে, মানে মানে রিল্যাক্স অবস্থায় আছে কিনা, তারপরে ব্যাকগ্রাউন্ডে কি আছে, তারপরে সে একটা মেডিসিনের ইয়ে নিছে, প্যাকেজ নিছে, এরপরে সেটা মুখে রাখছে কিনা সেটা কনফার্ম করছি, সে পানি খাইছে কিনা সেটাও কনফার্ম করছি, এবং সে পানি খাওয়ার পরে সে জিহ্বা দেখাইতে হবে প্রমাণ করার জন্য সে এটা দেখাইছে কিনা, সেটা প্রমাণ করছি। তো এইভাবে আপনি বারবার বারবার কোশ্চেন করে আপনি পুরা হচ্ছে সে এটা বলে দিতে পারে। তো এইটার জন্য এইটার উপরে রিপোর্টও জেনারেট করতে পারে সে। তো এইটাই মূলত ছিল আমার প্রথম কাজ। ডেটার কিভাবে আমি ইনপুট দেই মানে মডেলকে শেখানোর সময়, এটা জেসন ফাইলে দেওয়া হয়। ডেটা ফাইলের নামটা দিবেন, মানে যেটা শিখাবো সেই ভিডিও ফাইলের নাম দিব। এরপরে হচ্ছে আমি দিব প্রশ্নটা দিব, কোন প্রশ্নটা করতে চাই। তারপরে হচ্ছে শিখাবো যেহেতু, তাকে উত্তরটা বলে দিব যে এইভাবে এইভাবে দেখবা তুমি। তো এই উত্তরের মধ্যে এই ডিটেল গুলো আছে যে ফেস থাকতে হবে, বটল থাকতে হবে। এটা মেডিকেল বা এটা হচ্ছে ই ডক্টররা সেট করে দিছে আমাদের জন্য। সো আমি ডক্টরদের এই প্রবলেমটা সলভ করছি। তো এটাই মূলত কাজ, এখানে অ্যাকুরেসি গুলো দেখাইছি। আর এই একটা প্রজেক্ট হচ্ছে এখন এই এজেন্টিক এআই এর উপরে আর কি, অ্যামাজনের একটা প্রজেক্ট, এটা করার চেষ্টা করতেছি, দেখা যাক। এটা কমপ্লিট হয় নাই প্লাস, বাট আইডিয়াটা হয়ে গেছে মোটামুটি। আইডিয়াটা এরকম যে চ্যাট জিপিটির কাছে যদি জিজ্ঞেস করি এই ব্যাগটা সার্চ করতে চাই, সে আমাকে হচ্ছে ফিমেলদের ব্যাগ সাজেস্ট করে। তার মানে সে হচ্ছে ইয়ে বুঝতে পারে না, জেন্ডার ক্লাসিফিকেশন করতে পারে নাই। তারপরে হচ্ছে ওই পার্সোনালাইজেশনও নাই। আমি তো চাইছি ইয়ের ব্যাকপ্যাক, সে আমার হচ্ছে ভ্যানিটি ব্যাগ দিচ্ছে। তো এটা খুব হচ্ছে না। তো এই জিনিসটা অ্যামাজনও সলভ করার চেষ্টা করতেছে অটোমেটিক, মানে সার্চ, যাতে পার্সোনালাইজ সার্চ করা যায় কিনা এটার জন্য। তো এই আর্কিটেকচারটা এরকম হইতে পারে এবং এজেন্টের ডিজাইনটা এরকম হবে। তো এই কয়টা মডেল এলএলএম লাগবে আর কি, আমি ডিফাইন করছি যে আমার একটা ক্যাপশনের এলএলএম লাগবে, একটা সেগমেন্টেশন করার এলএলএম লাগবে, একটা কোশ্চেন আনসারিং এলএলএম লাগবে, একটা মানে এগুলো আমি আপনাকে বললাম যে আমার হাজার হাজার এলএলএম চুজ করে একটা মেইন এলএলএম অনেকগুলো এলএলএম থেকে চুজ করে কাজগুলা ভাগ করে নিয়ে আসবে। এইটাই হচ্ছে সেই আইডিয়াটা আর কি। তো এটার কিছু ম্যানুয়াল অ্যান্সারও আছে, যেমন এটা গুগল, সরি, অ্যামাজন অ্যালেক্সার একটা প্রোডাক্ট। এটা জেনুইন কিনা সেটাও বলতে পারে, দাম সহ বলতে পারে, অ্যামাজন থেকে সার্চ করে নিয়ে এসে এপিআই ইউজ করে। তো এইটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ। আহ, এই হচ্ছে মোটামুটি। এখন কিছু স্যার কুইজ আছে, অনেক হেভি পড়ালেখা আমি জানি। আমি বলবো যে এইটা হচ্ছে আমি 5 বছর ধরে যা শিখছি এটা এই স্লাইডে আছে। তো আমি বলবো যে যে যতটুকুই দেখছেন, নামগুলা শুনছেন, যে ভাইয়া ওইটা বলছিল, এই নামটা ভুলে যায় না, নামটা অ্যাটলিস্ট মনে রাখেন যে এটা যদি কোনোদিন ইন্টারনেটে চলে আসে, আপনার গুগল সার্চে চলে আসে অথবা ইউটিউবে আপনার ইয়েতে আসে টিউটোরিয়ালের মতো, জাস্ট নামটা মনে রাখেন যে এটা আমি শুনছি, এটা একটু দেখে আসি। আহ, আপনাদের জন্য আসলে বিরাট অনেক বড় বিশ্ব আসলে অপেক্ষা করতেছে। আপনি নিজেরাও জানেন না যে কি জিনিস মিস হচ্ছে, যা হচ্ছে না জানার কারণে বা হচ্ছে অবহেলার কারণে। তো কুইজে যাইতে যাচ্ছি স্যার, আপনি অনুমতি দিলে একটু কুইজে যাই, ছোটখাটো কিছু এক পেজের শিওর কুইজ আর কি। শিওর শিওর। আহ, আচ্ছা, কেউ একজন যে ভলেন্টিয়ার করতে চায় স্যার, আপনি এটা কন্ডাক্ট করতে পারেন। আমাকে বলতে হবে কোনো যে অসুবিধা নাই, এখানে তুমি বলো কি করতে হবে। জি স্যার, আমি এখানে অপশন দেওয়া আছে,
আপনাকে বলতে হবে যে এই ট্রান্সফর্মার মডেল কয় নাম্বারে দেওয়া বলা আছে। ও আচ্ছা, মানে এখানে যদি এক। কেউ ভলেন্টিয়ার করতে হয়, জি স্যার। আচ্ছা, ওরা দেখতে পাচ্ছে আমি তো নাকি? আমি পার্সোনালি বিকাশ করবো আর কি, কেউ যদি সবগুলো ও, একসাথে আচ্ছা সঠিক আচ্ছা। দিতে পারে স্যার, আমি ধরেন যে $5 তার জন্য আমার ইয়ে আছে, তার জন্য নাস্তা আছে, আমি আমার বিকাশ নাম্বার দিলে আনসারটা ওটাতে আমি $5 হচ্ছে গিয়ে তো থাক খাওয়ার আচ্ছা, জন্য। এখানে ট্রান্সফরমার কোথায় আছে না? 1 2 3 4। তাহলে টিচারদের এটা তো হলো এনএলপি ইয়ে করছে, দেখো তোমরা সবাই। আচ্ছা, তাহলে ক্লাসিক্যাল এখান থেকে ক্যাপশন কোশ্চেনটা হচ্ছে কোনটা? কোশ্চেনটা হচ্ছে স্যার, এই টেবিলে তাকাইলে এই টেবিলের কোথা এই এই এইটা কয় নাম্বারে আছে, সিরিয়ালটা শুধু ও বলতে আচ্ছা হবে আচ্ছা, যে এটা দিতে হবে না, বুঝতে ট্রান্সফরমার পারছি। হচ্ছে এত দুই বা বা তাহলে এক হচ্ছে নম্বরটা ক্লাসিক্যাল মডেল। আচ্ছা, দুইটা ট্রান্সফরমার হচ্ছে, ট্রান্সফরমার হচ্ছে 2 নম্বর হবে মনে হয়, মাল্টি মডেল বলতে হচ্ছে, হবে যে এক মাল্টি দুই মডেল তিন চার পাঁচ এলএলএম ডিসাইডস সিরিয়াল। পজিশনিং, পজিশনিংটা হচ্ছে 3 নম্বর হবে, তাই না? এনকোডিং, যদি ভুল না বলে থাকে। আর তারপরে মাল্টি মডেল তো মাল্টি মডেল তো ভিডিওটাই তো মনে হয় মাল্টি মডেল হবে। হুম, 4 না মাল্টি মডেল? আচ্ছা, তাহলে এক আনসার দাও, কে কোনটা? আমরা আমরা সবাই মিলে আর কি আনসার দিচ্ছি। নাম্বার 1 নম্বর ট্রান্সফরমার, তাই না? তাহলে ট্রান্সফরমার তো আমরা খুঁজে পাইতেছি কি? ট্রান্সফরমার কোশ্চেন আনসার পজিশন ইনকোডিং অ্যাটেনশন। আচ্ছা, ক্লাসিক্যাল তাহলে 1 নম্বর, মাল্টি মডেল 4 নম্বর, পজিশনিং এনকোডিং অ্যাটেনশন 3 নম্বর, আর এন মাল্টি মডেল ডিসাইডস আমাকে শুধু আদার হচ্ছে এলিমেন্ট। সিরিয়ালটা বললেই হয় যে ও, সিরিয়াল বললেই হয়। আচ্ছা, তো multimodal LLM that decides other LLMs. Multimodal LLM that decides LLMs. কই গেল? ও, কই ইয়ে, তুমি ডিসকানেক্ট হয়ে গেছো নাকি? হ্যাঁ, ইয়ে ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ও হয়তো আসবে আবার। কি কোনটা কোনটা তাহলে প্রথমে? প্রথমটা ট্রান্সফরমিংটা ওইটা মনে হয়, ওই যে কার্টুনটা। হ্যাঁ, ও আসাদ আসছো? তুমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলে। আচ্ছা, তাহলে তাহলে কে আচ্ছা, তোমার আনসার দাও, সিফাত শুরু করো। তাহলে প্রথম নাম্বার সিকোয়েন্সে কে আছে? আচ্ছা আচ্ছা, প্রথম নাম্বার বাদ দাও, আগে 2 নম্বরে দিয়ে নাও। 2 নম্বরের ক্লাসিক্যাল 1 নম্বরে, তাই না? তারপরে হচ্ছে মাল্টিমোডাল 4 নম্বর, ফাইন। তারপরে হচ্ছে পজিশনিং এনকোডিং, ওটা 3 নম্বর, তাই না? তাহলে তারপরে হচ্ছে ডিসাইডস আদার এলএলএমস, এইটাই তো হচ্ছে ডিসাইডস আদার এলএলএমস, এটা এটা হচ্ছে পজিশনিং এনকোডিং এন্ড অ্যাটেনশন, ওইটা মনে হয় 2, বুঝছো? হ্যাঁ, ডিসাইড আদার্স এটা 5, তাই? ডিসাইড আদার্স এর 5। তাহলে এখন সিকোয়েন্সটা বলো। প্রথম হলো 2, 2 1 4 3 5। এখন দেখো আসাদ। হ্যাঁ, আ- হ্যাঁ, শুনতে পাচ্ছ? যে আসাদ, আমরা তোমাকে শুনতে পাচ্ছি না, তুমি মিউট আছো। জি স্যার, আমার অডিয়েন্স স্যার কারেক্ট অ্যান্সার দিছে এবং তারা মনোযোগী ছিল, এটা বোঝা যাচ্ছে স্যার। 2 1 4 3 5, এক্সিলেন্ট। স্যার, স্যার আমার হচ্ছে হোয়াটসঅ্যাপে বিকাশ নাম্বারটা দিন স্যার, আমি হচ্ছে না না, কিছু তোমার এটা করতে হবে না। সবার জন্য তুমি নাস্তা বা বলছো এরকম কিছু। দ্যাটস এনাফ, আমরা আমরা খুবই হ্যাপি। হ্যাঁ, বলছে পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এটা বাকি রাখলাম আর কি। জি তোমরা স্যার, তোমাদের আপনার ভাই যখন সুবিধা। দেশে আসে তখন এটা আর কি রেস্টুরেন্টে ট্রিট নিয়ে নিও আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। আরো কুইজ আছে? না স্যার, এইটাই এইটাই কুইজ এটাই কুইজ না? এটা জাস্ট। তো অসাধারণ। হ্যাঁ, ওরা যে পারছে সবগুলা, হ্যাঁ, জি স্যার, ওরা অসাধারণ। মনোযোগ দিতে পারছে তো। এখন স্যার কিউএনএ যদি কেউ কেউ কিছু জিজ্ঞেস করতে চায় স্পেশালি, আমি আমরা একটা যদি আপনাদের বিগ সময় থাকে। অপ্লোজ হওয়া দরকার আমার মনে হয় যে ওর জন্য। তো
নিঃসন্দেহে এটা অসাধারণ একটা টক ছিল। আহ, যদিও ধরো আমাদের এখানে যারা আমরা আছি, হতে পারে যে আমাদের সবকিছু হয়তো আমরা বুঝি নাই, কিন্তু জি স্যার, কিন্তু একটু হাই একটা লেভেল গ্রেট লাগতে পারে যেটা। মোটিভেশন যে কারেন্ট রিসার্চ, স্পেশালি এআই এবং এমএলএম যেই দিকে যাচ্ছে, তো সেইখান থেকে সেখান থেকে আর কি আমাদের আমাদের আসলে কোন দিকে থাকলে আমাদের জন্য সেটা সেফ। তো সুন্দর একটা ডিরেকশন আমরা সবাই পেয়েছি এখানে। তো তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। আমি আর ধন্যবাদ স্যার, হচ্ছে আপনার থাকতে পেরে। তুমি এই যে তুমি এত কষ্ট করে এই অনেক রাত জেগে তুমি সময় দিচ্ছ, এই জন্য তোমার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং অনেক অনেক দোয়া। হ্যাঁ, আ- আমরা আহ, তাহলে কোশ্চেন আনসারে যাচ্ছি, আমরা শর্ট করে শেষ করি। তো তোমাদের পক্ষ থেকে আহ, যদি কোশ্চেন থেকে থাকে তাহলে একটু ইয়ে করো আর কি। শুরুতে শুধু একটা কথা বলতে চাই যে সবাইকে, আপনাকে আমি যা দেখাইছি এটা গত 2 বছরের ডেভেলপমেন্ট। সো আচ্ছা আচ্ছা, আপনি 2 বছর। ধরে নেন যে এইগুলা স্টেট অফ দা আর্ট এখন, মানে এক্স্যাক্টলি। এখনো পুরান হয়ে যায়নি। সো আপনারা যদি এর মধ্যে কোনো একটা কিছু যদি শিখে নিতে পারেন এই 1 বছরের মধ্যে, 2025-এর মধ্যে, হুম, আপনার জন্য এনাফ হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো তো স্টপ শেয়ারিং, ইয়েস। তারপরে হচ্ছে তোমার আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি, তোমার স্ক্রিনটা, হ্যাঁ, তোমার শেয়ারিংটা অফ করে দিও। জি স্যার। তোমার শেয়ারিংটা অফ করে দিলে আমরা Just a মানে, minute. হ্যাঁ, হ্যাঁ, এই যে, হ্যাঁ, তাহলে কোশ্চেন, এনি কোশ্চেন ফ্রম দ্য অডিয়েন্স সাইড? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, আমি সজীব মোহাম্মদ সাইফুল্লাহ, আইসিটি 18 ব্যাচ। ভাই আমার কোশ্চেন হচ্ছে ভাই, অটো ভালনারেবিলিটি চেকের ক্ষেত্রে আপনার এলএলএম কিভাবে কাজ করে? আমি যেহেতু থিসিস নিয়ে কাজ করার মানে আগ্রহ আছি, এই জন্য এটা একটু যদি বলতেন। তো এইটা এই প্রবলেমটা সলভ করতে হলে এলএলএম দিয়ে আপনাকে ডেটা ডেটা বুঝতে হবে। আপনার ডেটা কি আছে, আপনাকে ডেটা দেখতে হবে। ডেটার মধ্যে অনেক আপনি আমি অ্যাজিউম করতেছি আপনার ডেটা হয়তো নিউমেরিক ডেটা অথবা টেক্সট ডেটা। আপনি যদি একটু কনফার্ম করতেন আর কি। তোমার ডাটাটা কি ধরনের? ভাই আমি এখনো মানে করি নাই, কিন্তু আমার এটা নিয়ে একটু আগ্রহ আছে যে অটো ভালনারেবিলিটি চেক কেমনে মানে এলএলএম ব্যবহার করে। দুটাই হইতে পারে, টাটা আপনার নিউমেরিক বা তো ম্যাক্সিমাম যদি আমি ধরে নেই ডেটাটা যদি নিউমেরিক হয় অথবা টেক্সট হয়, তাহলে তো আপনি একটা ফাউন্ডেশন মডেল চুজ করবেন যেটা হচ্ছে অবভিয়াসলি ইয়ে হবে, টেক্সট এক্সপার্টিস একটা ফাউন্ডেশন মডেল হবে। আর ডেটা যে সাজাবেন সেটা লেবেলিংটা হয়তো রেডি না থাকলে আপনাকে করতে হবে। আপনি হয়তো কোনো ট্যাগ, কোনো ভালনারেবিলিটি ট্যাগ বা স্প্যামের ট্যাগ গুলা আপনি স্কেচ করবেন ইন্টারনেট থেকে। তো এটার জন্য আপনি কোনো এলএলএম ইউজ করতে পারেন, যে এই এলএলএম দিয়ে লেবেলিং করব আরেকটা এলএলএম কে ট্রেন করানোর জন্য। এইভাবে করা হয় এখন, বর্তমানে কেউ আর লেবেলিং নিজে করে না। তাহলে আপনি হচ্ছে ডেটা সেটটা হচ্ছে উম, আপনি একটা এলএলএম, টেক্সট এলএলএম এর কাছে দিবেন বের করার জন্য যে ট্যাগ গুলা কি কি। এখন আপনার কাছে যদি মেমরি পাওয়ার থাকে বা প্রসেসিং অনেক বড় প্রসেসিং ইয়ে থাকে, তাহলে বেটার। যদি না থাকে তাহলে ওই যে যেটা বললাম যে চাঙ্ক করে করে করা, যে চাঙ্ক চাঙ্ক অপশনটা আপনি কাজে লাগাবেন। সেমি সুপারভাইজের যে অপশনটা বললাম, যে বিগ পার্টের ইম্পর্টেন্ট একটা একটা বড় বিগ ডেটার ইম্পর্টেন্ট একটা পার্ট নেবেন আপনি। এটা ম্যানুয়ালি একটু খাটতে হবে। বের করবেন যে ধরেন বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে, ব্যাংকিং যে বাংলাদেশ ব্যাংকে যে হ্যাক হয়েছে সেটা কোন সময় হয়েছে, সেটা কিন্তু উইকেন্ডে হয়েছে। তার মানে আপনি এটা একটা আমার একটা প্যাটার্ন না, তাহলে আপনি উইকেন্ডের সবগুলা ব্যাংকের ডেটা পিক করেন ইয়ে থেকে, বিগ ডেটা থেকে। এইটা ধরেন আমি একটা এক্সাম্পল বললাম। তাহলে আপনার যে ডেটা আছে সেই ডেটা টাইপের ভিত্তি করে কোন সময়ে অথবা কোন জায়গায় আমার মোস্ট প্রবাবলি আমি ভালনারেবিলিটি বেশি পাই, ওই চাংটা আগে সিলেক্ট করবেন। অল্প কয়টা ডেটা সিলেক্ট করবেন, ধরেন 10,000 অথবা 50,000।
কারণ 50,000 আপনার ল্যাপটপে রান করা পসিবল, কোল্যাবে রান করা পসিবল, কেগলে রান করা পসিবল। তো ওই 50,000 হচ্ছে গিয়ে আপনার প্রাইম ফার্স্ট সেমি সুপারভাইজের পার্ট এটা। এইখানে আপনি এখন এখন লেবেলিং করুন এই জিনিসটা। আপনি যদি চ্যাট জিপিটির সাবস্ক্রিপশন কেনা থাকে, ডিপসিকের সাবস্ক্রিপশন, বা সবাই মিলে গ্রুপ করে একটা নিলেন, অথবা ইউনিভার্সিটি যদি ইয়ে করে, যেমন আমার ইউনিভার্সিটি গুগল নোটবুক এলএলএম ফ্রি করে দিছে, জেমিনাই ফ্রি করে দিছে। জেমিনাই মনে হয় স্টুডেন্টের জন্য 2 মাস ফ্রিও আছে। এগুলো একটু খোঁজ টোজ নিবেন যে কোন সাইটে সাবস্ক্রিপশন আপাতত 2 মাস ফ্রি আছে। সেই সাবস্ক্রিপশনটা নিয়ে একটু একটু করে ডেটা তারে বলবেন যে আমার বলো তো এটা কি ভালনারেবল ট্যাগ কিনা, এই টেক্সটের ভালনারেবলিটিটা কোথায়, বা এই লিঙ্কে কি স্প্যাম লিঙ্ক কিনা। এরকম প্রত্যেকটা জায়গা থেকে আপনি ফিচারগুলা কালেক্ট করবেন এবং নোটপ্যাডে একটা কালেক্ট করে রাখবেন যে এই 50টা জিনিস হইতে পারে, সম্ভাবনা আছে যে এটা ভালনারেবল নির্দেশ করে, এরকম কিছু একটা। এটা ওই এই 50টা দিয়ে এরপরে হচ্ছে ওই 50,000 ডেটারে আপনি হচ্ছে লেবেলিং করবেন করে হচ্ছে মিনি এলএলএম, ডিপসিকের ধরেন একটা মিনি এলএলএম আছে বা স্মল আছে, সেই একটা মডেল আপনি হচ্ছে তার ট্রেন করাবেন, ফাইন টিউন করাবেন। তো ফাইন টিউন করানোর শুরুতে একটু আগে প্রসেসটা বলছি যে জিরো শট করে দেখেন সে আগে ধরতে পারে কিনা। যদি না ধরতে পারে তাহলে সিঙ্গেল শট করবেন, ধরতে না পারলে মাল্টি শট করবেন, যদি মাল্টি শট না করতে পারে তাহলে ফাইন টিউন করবেন। তাহলে এখন ডিপসিকে যান। ডিপসিকের জন্য আপনার একটু প্রসেসিং পাওয়ার লাগবে। কেগলে হয়তো কোল্যাবে হয়তো করতে পারবেন, সাবস্ক্রিপশন কিনা যায় হয়তো 1 মাসের জন্য বা 1 ঘন্টার জন্য, এরকম অনেক ইয়ে আছে। অনলাইনে খুঁজলে পাবেন যে আমি 1 ঘন্টার জন্য একটা ইয়ে চাই, এলএলএম এর হাই জিপিইউ চাই, এ এ ওয়ান AH100 এরকম একটা জিপিইউ চাই, সিলেক্ট করা যায়। তো ওইটা দিয়ে মিনি এলএলএমটা আপনি হচ্ছে ট্রেন করা নিয়ে বাইনারি ফাইলটা ডাউনলোড করে রেখে দিবেন। এরপরে থেকে হচ্ছে গিয়ে শুধু ওলামা দিয়ে হচ্ছে গিয়ে কল করবেন নিজের কম্পিউটারে বসে এই মডেলটারে। এরপর থেকে হচ্ছে হাজার হাজার ডেটা আপনি বসে বসে লেবেলিং করবেন বাসায় বসে। লেবেলিং হইলো, বিগ ডেটাটা পুরোটা লেবেলিং হয়ে গেলে এরপর তো আপনি এখন সুপারস্টার। কারণ হচ্ছে বিগ ডেটার লেবেলিং করা শেষ। এবার হচ্ছে অনলাইনে এপিআই বিক্রি করলে আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন আর কি। থ্যাংক ইউ ভাই। তো এইটা প্রসেস আসলে ইয়ে অনুসারে আমার কাছে মনে হয়েছে, আমি হলে এটা করতাম। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের তো এখানে রিসোর্স নাই। আমরা যদি চাই যে স্মল স্কেলে একটা এলএলএম ডিপ্লয় করতে বা একটা কনফিগার করতে, যেখানে আমরা ছোট ছোট ভিডিওগুলোকে আমরা ইনপুট দিব, সে ওখান থেকে ওই ভিডিও থেকে হয়তো অবজেক্ট ডিটেক্ট করে দিল। বা অন্তত পক্ষে এখন যুদ্ধের সময় আমরা জানতে পেরেছি যে এই যে অ্যাজিওর এবং যে এআই ওরা ব্যবহার করছে, ইসরায়েল, ওরা ওদের শুট গুলা করছে, এই ডিটেকশনটা হচ্ছে এআই করে দিচ্ছে যে এটা হচ্ছে মানুষ, তাহলে এখানে মারো। তো ওরা ওদের স্বভাবত আরো ওখানে কিছু ত্রুটি ছিল যে ওরা অনেক সময় ভুল ভাল করে মারতেছে। হ্যাঁ, যে ওখানে হয়তো বা বলা ছিল যে এইরকম একটা ফিগার থাকলে সেটা হয়তো হামাস হবে, তো তাহলে তাকে মারতে হবে, কিন্তু ওরা ভুল করে ভালো মানুষকে মেরে ফেলতেছে। মানে একটা এইড সিকার, হাতে হয়তো রুটি আছে, তাই না? তো সেটাকে হয়তো বা সে একটা বোম মনে করে তাকে মেরে ফেলতেছে। যদি এটা, আমি হাসতেছি, বাট ইটস ভেরি প্যাথেটিক। তো আমি এই ধরনের জিনিসটা আমরা আইডিয়া পেয়েছি যে এরকম কি সম্ভব যে আমাদের হয়তো আমরা এরকম 8-10টা রাসবেরি পাই, আমরা একটা ক্লাস্টারিং করে সেখানে এইরকম একটা মডেল কনফিগার করলাম, যেটা দিয়ে ছোট আকারে একটা ভিডিও এলএলএম করা যাবে। তোমার কি মনে জি হয়? স্যার। জি স্যার, তাহলে আমি যদি এটা করতে চাই, বা আমি যদি নিজেকে কল্পনা করি যে আমি যদি এটা করতে চাই, আমি করবো হচ্ছে এভাবে যে 10 সেকেন্ডের বেশি নিব না ভিডিওটা, কারণ 10 সেকেন্ডের উপরে গেলে আমার প্রসেসিং এ ঝামেলা হবে। 10 সেকেন্ড ম্যাক্সিমাম। এরপরে হচ্ছে আমি VGG 610 একটা অনলাইনে আছে অক্সফোর্ডের, মানে ডেটা অ্যানোটেশন টুল। VGG 16 হচ্ছে নিব। হুম। নিয়ে আমি হচ্ছে ওই যে যে এরিয়াটা ডিটেক্ট করতে চাই তাকে মাস্কিং করব, মানে বাউন্ডিং বক্স দিব আর কি। বাউন্ডিং বক্স মানে গুলা ওই ভিডিওর দিব। ভিডিওর বক্সটা, ভিডিওকে বক্স করে দিতে হবে। হ্যাঁ, মানে ভিডিওকে বক্স করে দিতে হবে। তো ভিজিজির নিয়মটা হইলো যে আহ, সে একটা ফ্রেমে পজ করাবো,
ধরেন কোন ফ্রেমটা ইম্পর্টেন্ট, আপনার অনেকগুলো ফ্রেম আছে, তো এই ফ্রেমের মধ্যে যে ফ্রেমটা ইম্পর্টেন্ট সেই ফ্রেমে পজ করে আমি বাউন্ডিং বক্সটা আঁকবো। আঁকলে একটা টেক্সট ফাইলে সে ওই 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 ইমেজটার যে সাইজ বা ফ্রেমটার যে সাইজ, তার কোঅর্ডিনেট গুলা দিবে, যে বাউন্ডিং বক্সে যে জায়গায় দাগগুলা পড়ছে সেই দাগগুলার একটা কোঅর্ডিনেট আপনাকে টেক্সট ফাইলে সে রিটার্ন করবে। তো এই জিনিসটা আমি সেভ করে রাখবো ইমেজের নাম দিয়ে, যে এই ইমেজের বাউন্ডিং বক্স এটা। এরকম ধরেন 500 ইমেজ আছে, আহ, বা হচ্ছে 200 ইমেজ আছে, 200 ভিডিও আছে, তো 200 ভিডিওর জন্য যদি আপনার একটা ভিডিওতে একটা ফ্রেমই ইম্পর্টেন্ট হয়, তাহলে একটা ফ্রেমই, যদি মাল্টিপল ফ্রেম হয় তাহলে ফ্রেম নাম্বার দিয়ে দিয়ে তারা সেভ করবো। ধরেন একটা ভিডিওতে 5টা ফ্রেম ইম্পর্টেন্ট, তাহলে 5টা ফ্রেমকে আমি একটা নাম্বারিং করব, 5টা ফাইল আসবে এই ভিডিওর জন্য, 0 1 2 3 এরকম একটা নাম্বারিং করে আমি টাইম স্ট্যাম্পটা রাখবো, আর হচ্ছে ইয়েটা রাখবো, ওই বাউন্ডিং বক্সটা রাখবো। এরপরে হচ্ছে আমি ডিপসিকের ডিস্টিল একটা মডেল নিব, কোয়েন 2.5, এটা 1 বিলিয়ন মানে প্যারামিটারের একটা মডেল, এটা 40 GB হইলেই হয়ে যাবে। সো আমাদের ল্যাবে যদি, আইসিটি ল্যাবে যদি একটা এনভিডিয়া আরটিএক্স মানে 4050 বা 4090 একটা কোনোভাবে ম্যানেজ করতে পারেন, তাইলেই কাজ হয়ে যাওয়ার কথা আমার মতে। বা আমাদের আছে ইয়েও হয়তো জিপিইউ, একটা মেশিন আছে আমাদের। রাসবেরিও হয়তো লাগবে না তখন কনফিগার করতে, জাস্ট হচ্ছে আরটিএক্স একটা হইলেই হয়েছে, এনভিডিয়া আরটিএক্স ধরেন 4090 একটা হইলেই হবে, 24 GB কোনো একটা কিছু হয়তো ফান্ড অ্যালোকেশন করলে হয়ে যাবে। এটা দিয়ে কোয়েন 2.5 ডিস্টিল ডিপসিকের মডেলটা আপনি হচ্ছে গিয়ে একদম সুন্দর করে রান করে ফাইন টিউন করে নিলেই হয়ে যাবে। এক্সেলেন্ট। হ্যাঁ, এই ধরনের একটা চিন্তা আমরা করতে পারি যে স্মল স্কেলে একটা এলএলএম, এবং প্রথমত হলো যে আমাদের বর্তমান যে চ্যাট জিপিটির আগের যে ভার্সনটা আছে ইউনি মডেল 3, সেটা যদি আমরা কনফিগার করতে পারি কোড কোড নিয়ে, দেন হয়তো বা আমরা 4 মাল্টি মডেলের দিকে হ্যাঁ, গেলাম এরপরে। সেটা সেটা যে ওপেন এআই স্যার সেটা হাই করে দিয়েছে স্যার। হয়তো হ্যাঁ, পাওয়া যাবে কিনা আমি শিওর না, কিন্তু আহ, ডিপসিকেটটা মনে হয় আছে না, স্যার গত জানি না আসলে এটা 22 সালে সম্ভব না কিনা। 23 সালে সেটা আমি খুঁজছিলাম, আমি পাই নাই আর কি, ও পুরোপুরি তাই কাজ না, করে না এটা আর তো কি। পাওয়া যাবে না। আচ্ছা, কিন্তু হয়তো চ্যাট জিপিটিটা না পাওয়া কিন্তু গেল, হাগিং ফেসে সিমিলার মডেল আছে, সিমিলার সিমিলার মডেল মডেল। হাগিং ফেসে নেবেন। হাগিং ফেস একটা ওয়েবসাইট, এটা হচ্ছে গিটহাবের মতো, আমাদের কোড যেরকম আমরা শো করাই, এখানে মানুষজন তার মডেল রান করার পরে শো করায়, মানে ও যে আমি আচ্ছা, জানতাম এই না। কাজটা করছি, এই আমার মডেল তো এটা সলভ করে, এই আমার মডেলের বাইনারি ফাইল এরকম আর কি। তো প্রত্যেকে একটা প্রোফাইল খুলে নেন হাগিং ফেসে, এবং ওটার নাম যে কি? হ্যাঁ, হাগিং ফেস আমি হচ্ছে, হাগিং ফেস। আচ্ছা জি আচ্ছা, স্যার। হাগিং ফেস ওইখানে না, তুমি লিঙ্কটা দিয়ে দিও। আচ্ছা, এনি কোশ্চেন আর আছে কিনা তোমাদের, মুক্তা? আসসালামু আলাইকুম ভাই, আমি মুক্তারানী বর্মন, ICT 18। আম, কালকে একটা সেমিনার দেখলাম যে ML নিয়ে কথা বলেছে, তো আজকে আপনি LLM দিয়ে কথা বলেছেন। তো আমি চাচ্ছি যে থিসিস নিয়ে যেহেতু করব, তো একটু ইউনিক হোক। তো কোনটা বেশি ভালো হবে, কালকের LLM দিয়ে না আজকের LLM দিয়ে? আহ, আমি আসলে সরি, কালকেরটা আমি তো দেখি না, এই জন্য তো আমি বুঝতে পারতেছি না আর কি, যে হ্যাঁ, আহ, গতকাল, গতকাল হচ্ছে শাওন কথা বলেছে ওই, আচ্ছা, হুম, ও ওখানে ডিপসিক এলএলএম নিয়ে কিছু কথা বলেছে, কিন্তু ওর মেইন ফোকাস ছিল হচ্ছে সাইবার সিকিউরিটি, যে ওই ওপেন সোর্স যে সমস্ত সফটওয়্যার প্যাকেজ আছে যেমন এনপিএম, পাই, okay, এই প্যাকেজগুলোকে যদি এর মধ্যে ম্যালিশিয়াস প্যাকেজ থাকে, তো সেগুলোকে আমরা যদি আহ, ধরতে পারি, ডাইনামিক ট্রেস করতে পারি, রিয়েল টাইম ট্রেস করতে পারি, এই ধরনের কাজ ও করছে, তো সেখানে সে এলএলএম কে ব্যবহার করেছে। আর আজকে তো তুমি যেটা বললে যে মূলত ফোকাসটা হচ্ছে যে এলএলএমটাই আর কি, যা মাল্টি মডাল, এবং এই যে রিসেন্ট যে যে ডিপসিকের, মডেলগুলো আছে, হ্যাঁ, যে তারপর 4 ভার্সন, কি ইয়ে ভার্সনটা আসছে, যেটা মাল্টি মডেল ভার্সনটা আসছে, GPT-4 এটা। তো ও জিজ্ঞাসা করছে যে তাহলে আমাদের কোন দিকে থাকা সেফ, যেহেতু ওরা ব্যাচেলার, তো এখন ব্যাচেলারে তো ওরা সবকিছু করতে পারবে না আলটিমেটলি, তাই না? এটাই আর কি মনে হয় জানতে চাচ্ছে।
যে এইটাতে আমি একটা লাইন অ্যাড করবো, এটা হচ্ছে আপনি ওইটাই করবেন যেটা এখন আপনার কাছে আছে। আপনার রিসোর্স দেখবেন, আর আপনার ক্যাপাসিটি কি, মানে কোন লেভেলে আছে, সেইটার উপরে আপনি হচ্ছে ডিসাইড করবেন। বাকি প্ল্যান রাখবেন যে আমি শিখবো, আমি নেটওয়ার্কিং নিয়েও এলএলএম এর অনেক কাজ আছে। আহ, তো নেটওয়ার্কিং এও যে ডেটা হবে সেটা নিউমেরিক ডেটা হবে। তো আপনি যদি কোনো মডেলকে মডিফাই করতে পারেন এবং নেটওয়ার্কিং বুঝেন, তাহলে আপনার অনেক ব্রাইট ফিউচার আছে। সো আপনি যে কোনো এক সাইডে হয়তো আপনি এখন করেন, কনসেন্ট্রেট করেন। মডেলের সাইডে কনসেন্ট্রেট করলে একটু কঠিন লাগতে পারে, কারণ হচ্ছে আপনি তাহলে আপনাকে নর্মাল মেশিন লার্নিং বুঝতে হবে, ডিপ লার্নিং বুঝতে হবে, এরপরে হচ্ছে একটা ইউনি মডেল এলএলএম বুঝতে হবে, এরপরে মাল্টি মডেল এলএলএম বুঝতে হবে, এরকম একটা স্ট্রাকচার আছে। তো আপনি কোন স্টেজে আছেন সেটা তো আসলে আমি ক্লিয়ারলি জানি না। তো নেটওয়ার্কিং এ যদি ভালো অ্যাক্সেস থাকে আপনি নেটওয়ার্কিংটা ইউজ করেন, করে হচ্ছে এখন ফাউন্ডেশন মডেল দিয়ে একটা করে ফেলেন কিছু একটা, আবার যেহেতু আন্ডারগ্রেড। পরে হচ্ছে যদি দেখেন যে ফাউন্ডেশন মডেলের ভালো না, ট্রেনিং এ ভালো অ্যাকুরেসি আসে নাই, তারপরে হচ্ছে গিয়ে হয়তো আমার সাথে যোগাযোগ করলে আমি হয়তো বললাম যে একটু ভিতরেও চেঞ্জ করতে হবে হয়তো, কারণ থ্যাংক ইউ আসাদ। প্রবলেমটা কিন্তু অনেক ইউনিক, আসলে হ্যাঁ, জিনিসটা ওই অনেক ইউনিক। এলএলএম এর যে সিকিউরিটি, যে ইস্যুগুলা, এটা নিয়ে যদি তুমি সংক্ষেপে কিছু বলো আর কি, যে যে এই যে দেখো, সিকিউরিটি অনেস্টলি এলএলএম এ এখন কোনো সিকিউরিটি নাই, ঠিক আছে, তাই না, আমাকে কোনো যদি জিজ্ঞেস করেন। ধরো ওই যে তুমি যেটা বললে হাগিং ফেস, এখন হাগিং ফেসে যে তার মডেল দিচ্ছে, এখন তার মানে মডেল হয়ে গেছে এক প্রকার এপিআই এর মতো, জি, তাই না? জি। তো কেউ একজন সে সেই ওইখানে মডেলটা কি সে করে নিল। রাখছে কেউ জানে না স্যার। জি, বলতেছি সে ওখানে কি করে রাখছে কেউ জানে না। তাই না, সেখানে এগুলা কি ব্ল্যাক বক্স থাকে? হয়তো মডেল সে দেখলে বোঝা যায় বা একটা গেস করার অপশন আছে, কিন্তু 100% মানে করা যায় না, কনফার্ম করা যায় না আর কি, যে এরকম কাজ যে আমরা অস্ট্রেলিয়াতে দেখেছি, যে ম্যালিশাস মডেল ডিটেকশন, এই ধরনের কাজ, বা ম্যালিশাস প্যারামিটার, বা একটা মডেল সে ভালোই দিচ্ছে, অনেস্ট বাট কিউরিয়াস, সে তথ্য নিয়ে নিয়ে রেখে দিচ্ছে, যে কারণে হলো অনেকে বলছে যে ওই যে ফেডারেটেড লার্নিং এর কনসেপ্টে আসলো, যে মডেলগুলা এই সমস্ত ডাটা আমি মডেলকে দিয়ে দিচ্ছি, তার মানে মডেল কিছুই করলো না ধরলাম, কিন্তু আমার তো ডাটা সব দেখে ফেললো, সে তাই না? তো দেখে এইটা ফেলছে। থামানোর জন্য তখন বলছেন মডেলকে সব দেবো না, আমার যার যতটুকু দরকার ভাগ ভাগ হ্যাঁ, করে দিব, ওইখান থেকে ফেডারেটেড লার্নিং এর কনসেপ্টটা। তো জি, এখন এখানে যেহেতু এলএলএম এর মধ্যে তো এই সেম ঘটনাই ঘটতেছে, জি, তাই না? জি। একজন তো মানুষ একটা মডেল দিয়ে দিচ্ছে হাগিং ফেসে, কেউ হয়তো সেটা ব্যবহার করছে, তার আসলে লাভ কি, তাই না? এটার যে সিকিউরিটি রিস্ক, এটা নিয়ে হয়তো কোনো এক ডিসকাশনে তুমি হয়তো একটু বলো যদি সুযোগ থাকে। তো আমার মনে হয় আর কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে শেষ করতে পারি। হুম, কিছু বলতে চাও মুরাদ? সিফাত, আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, আমি সিফাত, আইসিটি 17 ব্যাচ। আমি রিসেন্টলি হচ্ছে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করছি, মাস্টার্সে ভর্তি হয়েছি আমাদের ডিপার্টমেন্টেই। তো আমি একটা কাজ করছিলাম ওইখানে হচ্ছে ডিপসিকের এপিআই ইউজ করে আমি জাস্ট একটা স্ট্যাটিক কোশ্চেন দিয়ে দিছিলাম। ও হচ্ছে যখন আমার ওয়েবসাইটের মধ্যে ইউজার মানে একটা সলিউশন চাইছে, রিকমেন্ডেশন চাইছে, জাস্ট হচ্ছে ওই কোশ্চেনটা হচ্ছে ডিপসিকের এআই এর মাধ্যমে চলে গেছে এবং একটা রেসপন্স দিচ্ছে আমাকে ডিপসিক। তো আমি চাইতেছি এরকম স্ট্যাটিক ভাবে হচ্ছে, তো দিবেই, কিন্তু তাছাড়াও সে যদি কোনো কোশ্চেন করতে চায়, এরকম ডিপসিক এর এপিআই যে ইউজ করতেছি, এর যদি ডিপসিক এর এপিআই ইউজ না করে, যে আমি যদি নিজস্ব একটা মানে একটা হচ্ছে এলএলএম কে আমার যে মানে একটা স্পেসিফিক যে পার্ট, ওই পার্টটাকে যদি মানে ভালোভাবে ট্রেন করায়, তারপর হচ্ছে ওইটার একটা চ্যাটবটের মধ্যে যদি দিয়ে দিতে পারতাম, তাহলে হচ্ছে ইউজার ওই রিলেটেড কোশ্চেন করলে স্পেসিফিকলি সুন্দরভাবে হচ্ছে আমার রিলেটেড অ্যান্সার গুলো দিতে পারতো। তো এরকম যদি করতে চাই তাহলে শুধু জাস্ট টেক্সট, যে হচ্ছে টেক্সট দিবে যে আমি হচ্ছে কাজ করছিলাম এইচটিটিপি সিকিউরিটি হেরার্স নিয়ে, তো বললো যে এই সিকিউরিটি হেরার্সটা মিসিং, তাহলে আমি সহজে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এটাতে ইমপ্লিমেন্ট দিয়ে দেয়, কিন্তু ইমপ্লিমেন্ট দেওয়ার পরে তো আমি কোথায় যাব, কি করব, স্টেপ বাই স্টেপ, এটা তো ওইগুলা কিন্তু আর বুঝতে অ্যান্সার পারছি। দেয় না। জাস্ট হচ্ছে ও বলে দেয় যে এটা এটা করো, এটা একটু জাস্ট ইয়া করো, অ্যাড করো।
তো বাকিটুকু আর দেয় না। তো ওইটুকু দেওয়ার জন্য হচ্ছে ওর আবার যাইতে হবে হচ্ছে চ্যাট জিপিটিতে বা অন্যান্য কোনো এলএলএম এ যাইতে হবে। তো যাতে যাইতে না হয়, আমার এখানে যাতে চ্যাট বটের মধ্যে সে যাতে স্পেসিফিক কোশ্চেন গুলা কইরা যাতে ও অ্যান্সার গুলা পেয়ে যায়। এটা কি পসিবল কিনা জি, এজেন্টের এটা মাধ্যমে? পসিবল। এটা এ, ওই যে বললাম ফাইন টিউনিং এর যে জায়গাটা, এখন যেটা আপনি ইউজ করতেছেন ডিরেক্ট ফাউন্ডেশন মডেলটা, আপনি এপিআই দিয়ে কল করে আউটপুটটা নিয়ে নিছেন জাস্ট। বা এটা যদি বলি এক কথায়, যে আপনি যদি ডিপসিক মডেল ডাউনলোড করেন, কম্পিউটারে নিয়ে চেক করেন, তাও যে অ্যান্সার দিবে ডিপসিক এপিআই থেকে হচ্ছে আরো বেটার অ্যান্সার দিবে, কিন্তু যেহেতু সাইজ বড় ওইটার, কিন্তু হচ্ছে আপনার জন্য কাস্টমাইজ অ্যান্সারটা দিচ্ছে না। তো এটার জন্য আপনাকে ফাইন টিউন করতে হবে, একটা মিনি মডেল আপনি ফাইন টিউন করেন। আর এটা অনেকটা এরকম যে লাস্ট দুইটা লেয়ার অ্যাক্টিভ করা যায়। ফাইন টিউনিং বলতে বোঝাচ্ছি যে পুরো ফাউন্ডেশন মডেলের সব কিছু ফ্রিজ থাকবে, লাস্ট দুইটা তিনটা লেয়ার বা এনকোডার ডিকোডার মানে অ্যাটেনশন মেকানিজম গুলা অ্যাক্টিভেট করা যায় টিউনিং এর জন্য। এবং আমি পুরো মডেলটা ট্রেন দিব। যখন পুরো মডেলটা ট্রেন দিব সবকিছু ফ্রিজ, খালি লাস্ট তিনটা লেয়ার হচ্ছে গিয়ে অ্যাক্টিভ, তখন হচ্ছে আপনার জন্য কাস্টমাইজ ওয়েতে কিছুটা লার্ন হবে মডেল। এটা যখন লার্ন হইতে থাকবে, বারবার ইটারেট হইতে থাকবে, তখন সে স্মার্ট হইতে থাকবে, তখন সে অ্যান্সার দিতে পারবে। তো ফাইন টিউনের জন্য খুব বেশি রিসোর্স লাগে না। তারপরেও 40 GB একটা রিসোর্স থাকলে খুব ভালো হয় আর কি। অথবা আইসিটি থেকে যদি এডাব্লিউএস এর সাথে কন্ট্যাক্ট করা হয় বা গুগলের সাথে কোল্যাবের, যদি আমাদের জিপিইউ আওয়ার ডিসকাউন্ট বা সাবস্ক্রিপশন আনা যায়, তাহলে হয়তো আর লাগবে না, আমাদের কোনো কিছু কিনতে হবে না। তো আপনার জন্য আমার সাজেশন থাকবে, আপনি ডিস্টিলড ডিপসিকের একটা মিনি মডেল হাগিং ফেস থেকে ডাউনলোড করবেন এবং ইউটিউবে সার্চ করবেন যে হাগিং ফেসের ডিস্টিল মডেল কিভাবে রান করতে হয়। তো এই জি। ডাউনলোডটা বাইনারি ফাইলের মতো, একটা সফটওয়্যার যেভাবে ডাউনলোড করে এভাবে ডাউনলোড হবে। তারপরে হচ্ছে সেটাকে লাস্ট দুই লেয়ার অ্যাক্টিভেট করার জন্য কোড লিখতে হয়। তো কোড আপনি খুঁজে পাবেন, চ্যাট জিপিটি জিজ্ঞেস করলেও বলবে যে লাস্ট দুই লেয়ার কিভাবে অ্যাক্টিভেট করে। তো এই জি ফাইন টিউনিং প্রসেসটা অলরেডি হাগিং ফেজে টিউটোরিয়াল আকারে দেওয়াই আছে, যে একটা মডেল ফাইন টিউন করতে হইলে আপনি এই 5টা জিনিস করেন, তাহলে হচ্ছে গিয়ে ফাইন টিউন হয়ে যাবে। আর জি এখানে ডিটেল বলাও আছে যে কয়টা লেয়ার চান আপনি অ্যাক্টিভেট করতে, এরকম। তো এটা করলে মনে হয় এটা ভালো পেপার হইতে পারে। আপনি একটা গুড শেপে আছেন, একটু চিন্তাটা একটু বাড়ান আর হচ্ছে রিসোর্সটা খুঁজেন, তাহলে হয়ে থ্যাংক ইউ যাবে ভাই, ইনশাল্লাহ। বুঝতে পারছি। থ্যাংক ইউ আসাদ। আর ওই সিফাত এবং ওর সাথে একটা ছেলে আছে নূর, ওরা দুইজনই মোটামুটি বেশ কিছু কাজ করেছে। ওরা একজন করেছে যে এসকিউএল ইনজেকশনের, যেটা ওরা প্রথমত ওদের একটা টুল ডেভেলপ করেছে, সেখান থেকে এসকিউএল ইনজেকশন একটা সাইটের মধ্যে কিছু সেট অফ ইউআরএলস দিবে, বলে দিবে যে এই সাইটের মধ্যে এই ধরনের সব ধরনের এসকিউএল ইনজেকশন না, এই ক্রাইটেরিয়ার এসকিউএল ইউজার নেম পাসওয়ার্ড সংক্রান্ত এই ধরনের এসকিউএল ইনজেকশন আছে কিনা। ঠিক সেম কাজটাই একটা মেশিন লার্নিং মডেলের কাছে দিয়েছে, তোরা র্যান্ডম ফরেস্ট অ্যাপ্লাই করছে না এই দুজনেই মনে হয়। তো র্যান্ডম ফরেস্ট দিয়ে ওরা ডেভেলপ করছে একটা মডেল, যে মডেলের কাছে এই ইউআরএল গুলো ডাটা দিলে সেই মডেলটাও ডেভেলপ করা এই ধরনের প্যাটার্ন, একটা সুপারভাইজড মডেল, সে বলে দিবে যে না তার এই ধরনের ইয়া আছে কি না, বা একটা অ্যাকুরেসি দিবে মনে হয় সম্ভবত একটা পার্সেন্টেজ। দেন হচ্ছে ওরা একটা এলএলএম এর এপিআই, ডিপসিকের এপিআইটাকে ইন্টিগ্রেট করছে, যে এই যদি হয় এসকিউএল ইনজেকশন, তাহলে এটার জন্য পসিবল সাজেশন সলিউশনটা কি। তো তখন সে অটোমেটিক ডিপসিকে যে সেখান থেকে এনে ডাটাগুলা তার টুলের শো করছে, একটা একটা ওরা একটা ইয়েও দাঁড় করিয়েছে, একটা ওয়েবসাইট এটাকে হোস্ট করে রেখেছে, দেখা যাচ্ছে। এখন ওইখান থেকে ওর কোশ্চেনটা হলো যে আমরা তাহলে ওই যে যে কোশ্চেনটা তুমি ইয়ে বললে আর কি, কালকে শাওনও বলেছে যে ও তো এক এক সময় এক এক রকমের সাজেশন দেয়, আমার তো প্রবলেমটা ফিক্স, কাস্টমাইজ, জি। প্রবলেম ফিক্স, কিন্তু বারবার জিজ্ঞাসা করলে বারবার সাজেশন চেঞ্জ হয়ে যায়। অনেক সময় আছে দুইটা সাজেশনের মধ্যে অনেক তফাৎ, এটা তো চ্যালেঞ্জ, এটা তো আমার একজন এন্ড ইউজার সে তো ইয়ে হয়ে যাবে, তাই না, কনফিউজ হয়ে যাবে। তো এই জন্য একটা নিজস্ব চ্যাটবট করে তাকে এরকম টোটাল সাগরে ডুব না দিয়ে
আমরা সাগর থেকে আমাদের যে অংশটুকু লাগে ওই অংশটুকু এনে একটা চ্যাটবট দিয়ে একটা এজেন্ট বানায় যদি ব্যাকএন্ডে দিয়ে দেওয়া যায়, তাহলে আমাদের অলওয়েজ এখান থেকেই সে সার্চ করবে। তাহলে হয়তো তখন মোটামুটি একটা প্যাটার্ন ওয়াইজ সাজেশনটা আসবে, সেটা হয়তো বা। তো এইরকম একটা কাজ করতে যাচ্ছে, তো তোমাদের গাইড থাকলে ওরা হয়তো করতে পারবে। আর জি জি স্যার, ওরও ইনশাল্লাহ আমি মাস্টার্স এর জন্য অবশ্যই চেষ্টা আমার করছে, চেষ্টা করবো। তোমাদের ওখানে জর্জিয়াতে যদি ট্রাই সুযোগ থাকে তাহলে জি স্যার। নূর এবং ও আছে, একটু দেখতে পারো আর কি, ওরা হয়তো কন্ট্যাক্ট করবে তোমার সাথে ইনশাআল্লাহ। জি স্যার, জি জি, তো অনেক অনেক ইনশাল্লাহ। থ্যাংক ইউ তোমাকে আসলে, মানে উম, মানে তুমি অনেক সময় দিয়েছো, আমাদের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং দোয়া। এবং Thank you. যেহেতু আমরা চাচ্ছি একটা কালচার ডেভেলপ করতে, রিসার্চ কালচার, একটা ল্যাব কালচার, এবং যেখানে কোলাবোরেশনের যে কালচারটা, এবং রেগুলার সেমিনার হবে, সিরিজ অফ সেমিনার, তারপরে আমাদের কিছু ওয়ার্কশপ হতে পারে, যে 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 এর মধ্যে থেকে আমাদের যে ক্যাপাসিটি আছে স্পেসিফিক সেই ক্যাপাসিটিকে বিল্ড করার জন্য আমরা কিছু ওয়ার্কশপ করলাম হ্যান্ডস অন। ফর এক্সাম্পল আমরা একটা P2P সিস্টেম ডেভেলপ করতে যাচ্ছি, একটা ছোট একটা এলএলএম ডেভেলপ করতে যাচ্ছি, বা একটা আম, এই ধরনের যে একটা ব্লক চেইন সেট আপ করতে যাচ্ছি। তো এই ধরনের কাজগুলো আমরা সামনে করতে যাচ্ছি, তোমাদের অবশ্যই আরো ফার্দার কোলাবোরেশন লাগবে। তোমরা অনেক ব্যস্ত এখানে, বাইরের জীবন অনেক কঠিন। হ্যাঁ, আর তুমি যে কাজ করছো দেখলাম, এটা তো মোটামুটি মাথা নষ্ট হওয়ার মতো ব্যাপার। যা করছো অসাধারণ আর কি। তো আহ খুবই ভালো। আমার মনে হয় যে তুমি অনেক ভালো করবে ইনশাআল্লাহ, আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে। তো আমরা আজকে তাহলে তুমি যদি শেষ আমাদের কিছু কনক্লুশন দিতে চাও, ইয়ে করে তারপর আমরা শেষ করতে পারি ইনশাআল্লাহ। জি, সবাইকে ধন্যবাদ। সকালবেলা ঘুম নষ্ট করে আসছেন কষ্ট করে। আহ, আমি বলবো যে আপনারা লেগে থাকেন। অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার আর হচ্ছে মেশিন লার্নিং, এই দুইটা স্কিল যেন মিস না যায় আপনার জীবন থেকে। মানে যদি কম্পিউটার সায়েন্সে থাকেন তাহলে এই দুইটা স্কিল আপনার থাকতেই হবে। তো অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচারও প্র্যাকটিস করবেন, লিড কোড করবেন, এবং মেশিন লার্নিংটাও কষ্ট করে শিখবেন। আহ, আপনার জন্য ব্রাইট ফিউচার অপেক্ষা করতেছে। আমি জানি আমার স্লাইড অনেক কঠিন ছিল, কিন্তু আমি প্রমিস করে বলতেছি এই স্লাইডে যা ছিল সব স্টেট অফ দ্য আর্ট। মানে স্ট্যানফোর্ডের মানুষও যদি আপনারা পড়াইতো আজকে, সে যা পড়াইতো আমি আপনারা তা পড়াইলাম আজকে। এমআইটির একটা লেকচারার, মানে এমআইটির একজন প্রফেসর যদি পড়ায়, সে যা পড়াইছে আমি আজকে আপনার তা পড়াইলাম। মানে আপনি এমআইটির কন্টেন্ট পাইছেন আজকে। তো অবশ্যই আপনার মাথার উপর দিয়ে যাবে, অবশ্যই আপনার বিরক্ত লাগবে, অবশ্যই আপনার কষ্ট লাগবে, কিন্তু যা শুনছেন কিওয়ার্ড গুলা মনে রাখেন। কোনোদিন যদি জীবনে মনে পড়ে, আচ্ছা আমি তো এরকম খুঁজতেছি, চ্যাট জিপিটিতে এই মডেলটার নাম বলছে, আমি তো এই মডেলটার নাম শুনছি, তখন হচ্ছে আমি স্লাইডটা স্যারের কাছে দিয়ে দিব। ওইটা খুলে ওইটার রিসোর্স গুলা, সেকশন গুলা, কয়েকটা সেকশনে এটা কিভাবে শিখে ওইগুলো জায়গায় গেলে আপনি হচ্ছে শিখে নিতে পারবেন। আর কুইক লার্নার হওয়ার চেষ্টা করেন। দেশের বাইরে যদি আসেন তাহলে তো বলবো কুইক লার্নার আপনার হইতেই হবে, এছাড়া আপনার কোনো অপশন নাই। যে কোনো কিছু মানে খাজা গজা যা দিক আপনার কাছে, মানে লোহা যা দিক, সবই আপনি হজম করতে পারেন, এইরকম মেন্টালিটি থাকতে হবে। যে কিছু আসবে সামনে, যেটা দিবেন সেটাই আমি মানে করতে পারবো, এই ধরনের মানে মেন্টালিটি গ্রো করালে আপনার জন্য বেটার। চ্যালেঞ্জ অনেক বেশি। কম্পিউটার সায়েন্সের চাকরি কিন্তু চলে যাচ্ছে। গত বছর হচ্ছে 1 লাখের এমপ্লয়ির মতো ছাঁটাই হয়েছে, শুধু এআই আসার কারণে, চ্যাট জিপিটি আসার কারণে। কারণ কোম্পানি ভাবতেছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের দরকার নাই, আমি এলএলএম মডেল দিয়ে করাবো। কিন্তু এখন আবার তারা ব্যাক করতেছে, কারণ হচ্ছে ওই যে সিকিউরিটির জন্য। সে তো আর বুঝতে পারতেছে না মডেল, সে সিকিউরিটি দিতে পারতেছে না, এই কারণে তখন সফটওয়্যার ডেভেলপারদের লাগতেছে। সো একদম ইয়ে, ইউএস মার্কেট পুরোটা একদম ইয়ে হয়ে গেছে, ডিসরাপ্ট হয়ে গেছে। মানে আপনি শুধু বেসিক ফলো করবেন এখন। যখন দেখবেন যে কিছুই বুঝতেছি না, বেসিক ফলো করবেন। যে কোনো কিছু লাইফে, সব জায়গায় আমার একটাই ফিলোসফি, আমি কিছু বুঝি না, সো আমি বেসিক ফলো করবো। বেসিক কি? কম্পিউটার সায়েন্সের বেসিক হলো অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার, তাহলে আমি এইটার উপরে মানে একদম স্ট্রংলি এটার উপরে থাকবো।
এলএলএম শেখা দরকার, তাহলে এলএলএম এর বেসিক কি, আমি এটার উপরে স্ট্রংলি থাকবো। যদি কোনো অপরচুনিটি আসে সেটা আমি ক্যাচ করবো। এইভাবে যদি আপনি একটু প্ল্যান করেন ভালো হবে। আমি আশা করি আইসিটি এক সময়, আইসিটি সিএসসি বা যারা আছেন, এমবিএসটি এক সময় বড় একটা জায়গায় যাবে, সাস্টের মতো হবে, বুয়েটের মতো হবে। অনেক অনেক আমাদেরকে অনেক নেগলেক্ট করা হয়, এটা আপনারা জেনে রাখেন। বিদেশে বুয়েট, ডিইউ এবং সাস্টের কোরাম আছে আলাদা। তারা মনে করে তারা অনেক হুনু, কিন্তু মার্কেটে নামলে তখন বোঝা যায় যে বাংলাদেশে হয়তো বুয়েটের সার্টিফিকেট দেখে সে যে চাকরিটা পাইছে, বিদেশে আসে সেই বুয়েটের সার্টিফিকেট দিয়ে সেই চাকরিটা তার হয় না। তখন তারা হতাশ থাকে। তারা ট্যালেন্টেড, কিন্তু তারা হতাশ থাকে যে তারা যে লেভারেজটা পায় দেশে, সেই লেভারেজটা বিদেশে পায় না। সেইটাই আমাদের জন্য অপরচুনিটি, যে এমবিএসটিও কেউ চিনে না, বুয়েটও কেউ চিনে না, সুতরাং একই জায়গা থেকে আমার দৌড় শুরু হবে, এবার দেখে নিব কে কত দৌড়াতে পারে। সো আমি বলবো যে বেসিকে ফোকাস করেন, প্রত্যেকটা কাজের বেসিকে ফোকাস করেন, এইটাই আর কি। সবার জন্য শুভকামনা। অনেক অনেক থ্যাংক ইউ। তো ইনশাল্লাহ আমরা আজকে শেষ করছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।